সম্মানিত শ্রোতাবৃন্দ, ভার্চুয়াল আড্ডার আমাদের কেমিস্ট্রি প্রোগ্রামে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের প্রোগ্রামে আমাদের বেশ কিছু আমাদের বড় ভাইদের একাংশ আছেন। আমাদের উপস্থিত আছেন আমাদের মঞ্জুরুল মিতু ভাইয়া, আছেন সুপল সাহা ভাইয়া। এছাড়া আমাদের আরো দুজন অতিথি আমাদের মাঝে উপস্থিত হবেন একটু পরেই। আছেন ইমন রায়হান ভাইয়া, বরাবরের মতোই। শুরুতে প্রোগ্রাম শুরু করার আগে যে জিনিসটা আমি বলে রাখতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের এই ভার্চুয়াল আড্ডায় আমাদের দর্শকের জন্য একটা পর্ব থাকে। দর্শকের উদ্দেশ্যে একটা কোশ্চেন থাকে, সেখান থেকে সঠিক উত্তরটা যারা দিয়ে থাকবেন তাদের জন্য আমাদের প্রোগ্রামের আয়োজক কমিটি থেকে হচ্ছে আমাদের 10 জনকে আমরা পুরস্কার দিব বলে ঘোষণা দিয়েছি। তবে আমাদের যদি সঠিক উত্তরদাতার সংখ্যা বেশি হয় তাহলে এই পুরস্কার সংখ্যা আরো বাড়বে বলে আমরা আশাবাদ ব্যক্ত করি। তো আমাদের গত পর্বের যারা সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নামগুলো আমি একটু বলছি। প্রথম হচ্ছেন আরাফাত নাহিদ ভাই, মেহরাজ প্রান্ত, সুজন হামদাদি, টেমেন্ডার্স হার্ট, তারপর হচ্ছে প্রকান্তহীন, তারপর হচ্ছে নুরুল্লাহ সুমন এবং হচ্ছে আব্দুর রহমান। সবাইকে সঠিক উত্তর দেওয়ার জন্য আমাদের তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের দর্শকের জন্য আমাদের আজকের একটি কোশ্চেন রয়েছে। কোশ্চেনটি হচ্ছে 2010 সালের 1 জানুয়ারি শুক্রবার ছিল, তাহলে ওই বছরের 31 ডিসেম্বর কি বার ছিল? আপনারা আমাদের কমেন্ট বক্সে ঝটপট উত্তর দিয়ে যাবেন। আমি কোশ্চেনটি আবার একটু বলছি, 2010 সালের 1 জানুয়ারি শুক্রবার ছিল, তাহলে ওই বছরের 31 ডিসেম্বর কি বার ছিল? আপনারা একটু জানাবেন। আমাদের আজকের এই প্রোগ্রামে আমাদের আমন্ত্রিত অতিথিদেরকে আমরা আবারও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমরা আমাদের অতিথিদের একটু পরিচয় জানতে চাইবো। শুরুতে আমাদের হচ্ছে মঞ্জুরুল মিতু ভাইয়ের কাছ থেকে ভাইয়ের পরিচয় জানতে চাইবো। ভাইয়া কত আছেন এবং বর্তমানে কোথায় আছেন একটু জানাবেন। মঞ্জুরুল মিতু ভাইয়া। ভাইয়া মাইক্রোফোনটা একটু অন করে কথা বলবেন। 2002-2003 অনার্স, আর হচ্ছে মাস্টার 2006। আর এখন আমি আছি গ্লোব সফট ড্রিঙ্কস এন্ড স্টিল বেভারেজ লিমিটেডে কিচি ম্যানেজার হিসেবে এবং লাইব্রেরি হিসেবে কাজ করছি। ধন্যবাদ মঞ্জুরুল মিতু ভাইয়াকে। এবার জানতে চাইবো হচ্ছে আমাদের সুজন সাহা ভাইয়ের কাছ থেকে। ভাই মাইক্রোফোনটা একটু অন করে কথা বলুন। হ্যাঁ, সবাইকে শুভ সন্ধ্যা। আমি সুপল সাহা। আমার অনার্স ব্যাচ হচ্ছে 2007 আর মাস্টার্স 2011 ব্যাচ, সরি 2012 ব্যাচ। আর আমি বর্তমানে আছি রূপালী ব্যাংক লিমিটেডে সিনিয়র অফিসার হিসেবে। ধন্যবাদ ভাইয়াকে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ভাইয়া, ভাইয়াকে আজকের প্রোগ্রামে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আবু শাকিল ভাই থেকে ভাইয়ের পরিচয় জানতে চাইবো। ভাইয়া বর্তমানে কোথায় আছেন এবং আমাদের অনার্স কত সেশন ছিলেন আপনি? আবু শাকিল ভাইয়া। আচ্ছা, উপস্থিত সবাই আসসালামু আলাইকুম। হ্যালো আচ্ছা ভাই, ভালোভাবে হেডফোন গুলো খুলে ফেললে আমাদের কথাগুলো একদম ভালো ক্লিয়ারলি আসে। যদি সম্ভব হয় হেডফোন গুলো খুলে ফেলুন। জি, আবু শাকিল ভাই থেকে ভাইয়ের পরিচয় জানতে চাচ্ছিলাম। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। প্রথমে ধন্যবাদ প্রথমে ধন্যবাদ দিচ্ছি পাশাপাশি যারা ধন্যবাদ জানাচ্ছি। এখন আমার আমার সেশন ছিল আর মাস্টার্স হচ্ছে 9-10। আমার পড়ালেখা বর্তমানে কোম্পানি লিমিটেড, বাংলাদেশ পেট্রোলিয়াম যে আমাদের যারা অতিথিরা আছেন আমাদের প্রোগ্রামটা সঞ্চালন করার জন্য, যারা
কথা বলবেন শুধুমাত্র তখনই মাইক্রোফোনটা অন করবেন, বাকি অবস্থায় মাইক্রোফোনটা বন্ধ রাখবেন সবাই কষ্ট করে, এটা আপনাদের প্রতি একটু রিকোয়েস্ট। তাহলে আমাদের কথাগুলো আমরা সবার কথাগুলো সুন্দরভাবে শুনতে পাবো। যাদের মাইক্রোফোন গুলো আছে তারা বন্ধ রাখবেন, শুধু কথা বলার সময় অন করে কথা বলবেন। আমাদের মাঝে আমাদের আরেকজন অতিথি আমাদের উপস্থিত হয়েছেন শঙ্কর দেবনাথ ভাইয়াকে আজকের এই প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। আমরা শঙ্কর দেবনাথ ভাইয়া থেকে ভাইয়ার পরিচয় জানতে চাইবো, ভাইয়া বর্তমানে কোথায় আছেন এবং কত সেশন। শঙ্কর দেবনাথ, মাইক্রোফোন অন করে কথা বলেন, কথা বলার সময় মাইক্রোফোন। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ মুকুল আমার সুযোগ দেওয়ার জন্য। আমি শঙ্কর দেবনাথ, আমার অনার্স সেশন 7-8। আমি এসএসসি কমপ্লিট করছি 2005 সালে আর এইচএসসি 2007-এ। নোয়াখালী কলেজ থেকে রসায়ন বিজ্ঞান বিভাগ থেকে অনার্স, আর ঢাকা কলেজ থেকে মাস্টার্স কমপ্লিট করছিলাম। আর চাকরি জীবনে প্রথম আমি ছিলাম ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ক্যামব্রিজ কারিকুলামে লেকচারার হিসেবে ছিলাম 6 মাস। তারপরে ইভারগ্রিন ইন্টারন্যাশনাল, সেখানে অ্যাডেক্সেল কারিকুলামে লেকচারার ছিলাম কেমিস্ট্রির। তারপরে আমি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ডাক বিভাগে আমি অ্যাসিস্ট্যান্ট ইনভেস্টিগেশন অফিসার হিসেবে 1 বছরের মতো ছিলাম। তারপরে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, রাষ্ট্রায়ত্ত একটি সরকারি ব্যাংকে বর্তমানে আমি সিনিয়র অফিসার হিসেবে আছি। তো কয়েকবার বিসিএস দেওয়া হয়েছিল, বা আনফরচুনেটলি আমি মানে রিটেনের স্টেপটা ওভারকাম করতে পারি নাই। এই দ্যাটস অল। ধন্যবাদ শঙ্কর দেবনাথ ভাই। আমরা আমাদের দেখতে পাচ্ছি পিছনে আমাদের হাতে সবাই ভাইকে, ভাইয়া যদি একটু পর্দার আড়ালে আছেন, ভাইয়াকে শুভেচ্ছা জানাচ্ছি একই ডিসপ্লেতে দুজন থাকার জন্য। তো আজকে আমরা যারা দর্শক আছেন, দর্শকদের সামনে একটা জিনিস বলতে পারি, আজকে এখানে যারা আমাদের অতিথিরা আছেন তারা কিন্তু আমাদের অন্যতম সফল ব্যক্তিদের মধ্যে অন্যতম। তো যারা দর্শক দেখছেন ওনারা আমাদের এখানে দুজন কেমিস্ট আছেন সিনিয়র, দুজন আছেন আমাদের সরকারি ব্যাংকে। আপনারা যদি কোনো ধরনের মতামত বা কোনো কিছু জানতে চান অবভিয়াসলি আমাদের কমেন্ট বক্সে আমাদের অতিথিকে প্রশ্ন করতে পারবেন। আমি দর্শকদের আমার আজকের দর্শক পর্বের জন্য যে প্রশ্নটি ছিল সেটা আবার একটু মনে করে দিচ্ছি। আমাদের আজকের প্রশ্নটি হচ্ছে 2010 সালের 1 জানুয়ারি ছিল শুক্রবার, তাহলে ওই বছরের আমাদের 31 ডিসেম্বর কি বার ছিল আপনি একটু জানাবেন। তো আমরা যেহেতু আমাদের অন্যতম সফল ব্যক্তিরা এখানে আছেন, ওনাদের থেকে আমরা গুরুত্বপূর্ণ মতামত শুনবো। আমাদের আরেকজন সফল ব্যক্তি আছেন আমাদের বরাবরই, আমাদের ইমন রায়হান ভাই, যিনি আমাদের এই প্রোগ্রামের প্রতিটি দিনেই ওনার শত ব্যস্ততার মাঝে আমাদের সাথে সংযুক্ত থাকেন। ভাইয়াকে আজকের এই প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। ভাইয়ার থেকেও ভাইয়ার একটু পরিচয় জানতে চাইবো আবার। ইমন রায়হান ভাই। জি, আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। আমি হচ্ছে রায়হান মাহমুদ, আর ফেসবুকে ইমন রায়হান হিসেবে কানেক্ট করা আছি সবার সাথে। আমি হচ্ছে নোয়াখালী সরকারি কলেজের রসায়ন বিভাগ থেকে 11 সেশনে অনার্স, মাস্টার্স হচ্ছে 14-15। আমি হচ্ছে যে বর্তমানে আছি ইরা ইনফোটেক লিমিটেড, এটা হচ্ছে ব্যাংক এশিয়ার সিস্টেম কনসার্ন, ওখানে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছি। আমরা হচ্ছে যে বেসিক্যালি মোবাইল অ্যাপস ডেভেলপ করতেছি এখন, মোবাইল অ্যাপস এবং আইওএস ডেভস। আমাদের প্রতিষ্ঠান মূলত বেসিক্যালি হচ্ছে যে ব্যাংকিং অ্যাপস, ওই যে শঙ্কর ভাইদের যে সিবিএসটা, ওটা আমাদের প্রতিষ্ঠানের ডেভেলপ করা। আর হচ্ছে ওনাদের মোবাইল অ্যাপসও মেবি হবে, কিছুদিন আগে প্রেজেন্টেশন হয়েছিল। হ্যাঁ, মোবাইল অ্যাপস আমাদের বেশ কয়েকটা ক্লায়েন্ট আছে, মানে আমাদের সব ব্যাংকিং সফটওয়্যার নিয়ে কাজ হয়। তো হচ্ছে আমার পরিচয়, এর আগে আমি ছিলাম গেট অনলাইনে ছিলাম, ওখানে প্রায় 1.5 বছর মতো ছিলাম। এখন আছি এখানে ইরা ইনফোটেক লিমিটেড। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রায়হান ভাইকে আমাদের বরাবর আমাদের থাকার কারণে। আমরা এই পর্বে যে চার্জ রাখবো আমাদের অতিথি থেকে ওনাদের স্মৃতি বিজড়িত যদি কোনো কিছু মনে থাকে ডিপার্টমেন্ট কেন্দ্রিক সেটা একটু জানতে চাইবো। প্রথমে মঞ্জুর মিতু ভাইয়ের কাছে যাব। ভাইয়া, অনার্স জীবনে আপনার যদি কোনো রোমাঞ্চকর স্মৃতি এই মুহূর্তে মনে পড়ে আমাদের সাথে একটু শেয়ার করার জন্য অনুরোধ করছি। আসলে আমরা যখন অনার্স শুরু করি তখন আমরা 4 ইয়ার বেসে সেকেন্ড বেচ ছিলাম। অ্যাভেলেবেল বই ছিল না, অ্যাভেলেবেল টিচার ছিল না ডিপার্টমেন্টে, সব রকম প্রবলেম মধ্যে দিয়ে আমরা শুরু করি। তারপর ফার্স্ট ইয়ার রেজাল্ট তো খুবই রোমাঞ্চকর, বলতে এমন রোমাঞ্চকর ছিল আমাদের জন্য যে আমরা মনে টোটালি 95 জন ছিলাম, এর মধ্যে মাত্র 3 জন প্রমোশন পেয়ে না 4 জন প্রমোশন পেয়ে সেকেন্ড ইয়ারে উঠি।
এটা ছিল আমাদের জন্য সবচেয়ে মর্মান্তিক, কারণ বই নেই, সিলেবাস নেই, টিচার নেই, এর মধ্যে থেকে ফিডব্যাক তেমন কোনো সাপোর্টই পাচ্ছিলাম না। এরপর সিনিয়র যা শুধু একটা বেশ সিনিয়র আছে, তাও বই নেই, ওনারাও অসহায়। এর মধ্যে থেকে শুরু করে সেকেন্ড ইয়ার, আমরা যখন সেকেন্ড ইয়ার কমপ্লিট করি তখন দেখলাম যে আমরা আবার প্রায় 40 জনের মতো হয়ে গেছি, কারণ সবাই ওভারকাম করে আসছে। এটা ছিল যে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার যখন কমপ্লিট করি তখন দেখা যাচ্ছে যে আমরা প্রায় 40 জনের মতো একসাথে বের হই ডিপার্টমেন্ট থেকে। তো এটা আমার জন্য অনেকটা রোমাঞ্চকর ছিল এই জন্য যে আমরা তিনজন, আমাদের সাথে আরেকটা ছেলে ছিল, তিনজন মিলে পুরো ডিপার্টমেন্টের 40 জনকে আমরা ওভারকাম করতে পারছি। অনেক কষ্ট হয়েছে, কারণ ঢাকা থেকে প্রতি সপ্তাহে ঢাকায় আসা, নোট কালেক্ট করা, নোট নিয়ে সবাইকে নিয়ে আবার গ্রুপ স্টাডি করে একটা নিজেদের একটা ভিত্তি তৈরি করা। কারণ তখন চ্যালেঞ্জ ছিল যে কিভাবে রেজাল্টটা বের করে আনবো। খুব কঠিন সময় পাশে আমরা রেজাল্ট বের করে আনতেছি। তারপর যখন আমরা মাস্টার্সে চলে আসি তখন তো ঢাকাতে অ্যাভেলেবেল নোট ছিল, আর প্রবলেম হয়নি। বাট যে একটা গ্রুপ নিয়ে খুব স্ট্রাগল করে রেজাল্ট বের করে আনাটা ছিল আমাদের জন্য চ্যালেঞ্জের। এতে ডিপার্টমেন্টে মাত্র 2 জন টিচার ছিল। মাহবুব স্যারকে বোধহয় আমরা থার্ড ইয়ারে পাইছি, আর সালাউদ্দিন স্যার ছিল একজন। এটা নিয়ে এই আর কি আমাদের আসলে 4টা বছর নোয়াখালীতে ছিলাম, আমরা খুবই স্ট্রাগল করছি ডিপার্টমেন্টের স্যারদেরকে নিয়ে, বা যারা আমরা ছিলাম তারাও অনেক কষ্ট করতেছে, কারণ অ্যাভেলেবল নোট ছিল না, বুঝতে তো ভাই, তো আপডেট সিলেবাস ছিলই না। এর মধ্যে এদেরকে নিয়ে একটা টিম করে টোটাল মিলিয়ে আমরা যখন বেরিয়ে আসি আমাদের রেজাল্ট খারাপ ছিল না সবাই, পুরো একটা টিমকেই আমরা লিড করতে পারছি। এটাই হচ্ছে যে সবচেয়ে বড় রোমাঞ্চ। মৃদু ভাইয়াকে ভাই মাইক্রোফোনটা একটু দেখতে পাবেন। আমরা ঠিক আছে ভাই, ধন্যবাদ বলে মজার সাথে বলার জন্য। একটা মাইক্রোফোনটা বন্ধ রাখবেন। আমরা এবার জানতে চাইবো আমাদের সুবল সাহেব ভাইয়ের কাছ থেকে ওনার কোনো স্মৃতি এই মুহূর্তে যদি মনে পড়ে ডিপার্টমেন্ট কালীন এর জন্য। ধন্যবাদ মাজার মুকুল। আসলে অনার্সে 4 বছর আমরা অনেক মজাই করেছি, অনেকে অনেকের মজার কথা বলেছে। আমি এই মুহূর্তে আসলে একটা খারাপ লাগার কথা বলবো, আমাদের আসলে একটা মজার কথা না। আমার এই আমরা যখন ব্যাংকে আমি ভাইবা দেওয়া শুরু করি, তো প্রথম 2টা ভাইবা যখন ফেস করি, তো ভাইবার জন্য কিছু কাগজ স্বাভাবিকভাবে সত্যায়িত করতে হয়। প্রথম 2টা ভাইবার জন্য আমি কাগজপত্র সালাউদ্দিন স্যারের কাছ থেকে সত্যায়িত করে নিয়েছিলাম। তো পরবর্তী আরো 2টা ভাইবা যখন আমার আসলো এট এ টাইম, তো আমি ডিপার্টমেন্টে গেলাম এই কাগজ সত্যায়িত করার জন্য। তো আমি নাম মেনশন করছি না, তো একজন স্যারকে বললাম যে স্যার আমি এই ডিপার্টমেন্টে একজন এক্স স্টুডেন্ট, আমার কিছু কাগজপত্র সত্যায়িত করা দরকার, আপনি কি করে দিতে পারবেন? এবং খুব সম্ভবত এবং মানে আনএক্সপেক্টেডলি উনি বলছেন না, আমাদের সম্ভব না। এরপরে আমি জুয়েল ভাইয়ের কাছে গেলাম, জুয়েল ভাইরে বললাম যে জুয়েল ভাই আমাদের কিছু কাজ সত্যায়িত করা লাগতেছে, আপনি যেটু সত্যায়িত করে দিতে পারেন কারোর মাধ্যমে, কোনো স্যারের মাধ্যমে আমাদের। তো উনি আরেকজন স্যারের কাছে গেল, তো এবং আনএক্সপেক্টেডলি ওনার উত্তর ছিল এমন যে বিসিএস দিয়ে বিসিএস কাটার হয়েছে কি কাজ সত্যায়িত করার জন্য। আমার কাছে জিনিসটা খুব খারাপ লাগলো, যদি উনি পরবর্তী করে দিচ্ছেন, জাস্ট আমরা এটা এই যে আশা করি নাই যে আমরা একটা এক্স স্টুডেন্ট হিসাবে এটা আশা করার মতো না। এবং এইটা আসলে এই জিনিসটা আমার কাছে তখন খুব খারাপ লাগছে যে এটা তো আমরা আশা করি নাই কখনো ডিপার্টমেন্ট। ঠিক আছে, এই হচ্ছে আমার স্মৃতি। আসলে এটা মজার স্মৃতি না, এটা খুব খারাপ স্মৃতি। আমি চাই না যে এই ঘটনাটা অন্য কোনো স্টুডেন্টের সাথে ঘটুক। ঠিক আছে, মাজার মুকুল, ধন্যবাদ। ধন্যবাদ সুবল ভাইয়াকে। আমরা আমরা আমাদের মঞ্জুর ইসলাম মিতু ভাই ডিসপ্লেতে আমাদের আরেকজন বড় ভাইকে দেখতে পাচ্ছি, আবু কাসের সোহাগ ভাইকে। ভাইয়া শুনতে পাচ্ছেন? আবু কাসের সোহাগ ভাই, আমাদের মঞ্জুর ইসলাম মিতু ভাইয়ার ডিসপ্লেতে আমরা আমাদের আরেকজন ভাইয়াকে দেখতে পাচ্ছি, আবু কাসের সোহাগ ভাইকে। ভাইয়া শুনতে পাচ্ছেন? আজকের প্রোগ্রামে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনি আমাদের আরেকজন শ্রদ্ধেয় বড় ভাইয়ের সাথে আছেন। ভাইয়া আমরা একটু পরিচয়টা জানতে চাচ্ছি, আবু কাসের সোহাগ ভাই। আবু কাসের সোহাগ ভাই একটু আপনার পরিচয়টা দেন কষ্ট করে আবার। বলছি ভাইয়া আপনার পরিচয়টা একটু দেওয়ার জন্য আমাদেরকে আবার।
শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি হচ্ছে মোহাম্মদ হ্যাঁ, শুনতেছি। আমি মোহাম্মদ আবু কাইসার সোহাগ। আমার অনার্স সেশন হচ্ছে নোয়াখালী কলেজে 2013-14 সেশনে। 2017 সালে অনার্স কমপ্লিট। মাস্টার্স পরীক্ষা 2018-19 হওয়ার কথা ছিল, কিন্তু সবগুলো হয়ে গেছে। বিষয় নিয়ে আছি মোটামুটি বলা যাচ্ছে আমরা অনার্সেও 4 বছর, মাস্টার্সেও 4 বছর, এটা বলা যাচ্ছে। বর্তমানে আমি আছি সেকশন, যেটা রেজিস্ট্রি ব্যাপারে কিউসি অফিসার হিসেবে আছি। আর আমার সাথে তো আছে, আপনারা সকলে দেখতে পাচ্ছেন, যদিও ইউনিভার্সিটি ক্যাম্পাসে পড়াই, এখানে আমার বস স্যার এবং অত্যন্ত কি বলবো যে অসাধারণ একজন মানুষ, মঞ্জুরুল আজম স্যার। স্যারের সাথেই আছি আর কি এখন। একটু মাইক্রোফোনটা বন্ধ রাখবেন। আমাদের বেশ কিছু দর্শকজন আমাদের কমেন্ট করছেন। আমাদের কথা হচ্ছে কাঞ্চন ভৌমিক বলছেন শুভকামনা। ভাই আপনাকে শুভকামনা আমাদের প্রোগ্রাম দেখার জন্য। উনি বলেছিলেন হ্যালো মিতু ভাই, আপনাকেও হ্যালো জানাচ্ছি। তারপর হচ্ছে আমাদের শেখ মিনদাদ ভাই বলছেন আমাদের বেঁচে 2 মেধাবী বন্ধুর জন্য শুভকামনা। আপনাকেও শুভকামনা আমাদের আজকের প্রোগ্রাম দেখার জন্য। আমার বন্ধু ফরাদ হোসেন যে প্রতিদিনই আমাদের এই প্রোগ্রামটি দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকে, প্রতিদিন আমাকে জিজ্ঞাসা করে আজকের প্রোগ্রাম আছে কিনা। তো সে বলছে সিনিয়র ভাইদেরকে দেখলেই ভালো লাগে। আসলে এটা ভালো লাগার মতোই। আমাদের সফল ব্যক্তিদেরকে আমাদের যখন দেখতে পাই, এটা আসলে আমাদের জন্য একটা ভালো লাগারই খবর। এরপর হচ্ছে আমাদের নাইম বিল্লা বলছে সিনিয়র সকল ভাইকে জানাই সালাম এবং আসসালামু আলাইকুম। নাইম বিল্লাকে শুভেচ্ছা জানাচ্ছি। এরপর হচ্ছে মিনহাজ পারাবি বলছে যে শাকিল ভাইকে দেখে খুব ভালো লাগছে। ধন্যবাদ আমাদের মিনহাজ পারাবি ভাইয়াকে। আমরা এই পর্যায়ে চলে যাবো হচ্ছে আমাদের আবু শাকিল ভাইয়ের কাছে। ভাইয়ার অনার্স জীবনের কোনো যদি রোমাঞ্চকর স্মৃতি মনে পড়ে একটু আমাদের সাথে শেয়ার করার জন্য। আর একটু অনুরোধ করবো যে ভাইয়ার হেডফোনটা একটু যদি খুলে রাখে তাহলে কথা শুনবো আমরা স্পষ্ট ভাবে। ধন্যবাদ মুকুল। আমরা স্মৃতিচারণ যে এই জিনিসটা আসলে যে অনার্স মাস্টার্স লাইফ, আমাদের শিক্ষা জীবনটা আমাদের যখন আমরা কর্মজীবনে ঢুকি তখন প্রত্যেকটা জিনিসটা আমাদের মানে খুব আবেগের এবং স্মৃতির হয়। আমাদের প্রথম থেকেই স্মৃতি, যেরকম আমরা 5-6 সেশন যখন অনার্সে ভর্তি হই, আমাদের প্রথম অনার্স ফাইনাল ফার্স্ট ইয়ার ফাইনালটা হয় 19 মাসের মাথায়। তখন প্রায় 19 মাস পরে আমরা ফার্স্ট ইয়ার ফাইনাল দিই। ওইটাই এক ধরনের একটা স্মৃতি। এরপরে তো আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ট্যুর, বিভিন্ন ট্যুর বা স্যারদের সাথে অনেক স্মৃতি জড়িত আছে। আর কেমিস্ট্রির স্টুডেন্টদের বেশিরভাগ স্মৃতিগুলাই যায় থেকে ল্যাবে, অর্থাৎ যখন আমরা ল্যাব করি তখন সবাই একসাথ হই, তখন আমাদের সবার অনেক মজার স্মৃতি ওইখানে থাকে, অনেক দুষ্টামি থাকে, অনেক থাকে খুব বেশি সিনসিয়ার, আবার অনেক থাকে খুব বেশি ফাঁকিবাজ। তো আমরা ছিলাম এরকমই, যে ফাঁকিবাজ আর সিনসিয়ারের মাঝামাঝির মধ্যখানে একটা অবস্থান ছিল। ক্লাসও করতাম, আড্ডাও দিতাম, ফাঁকিও দিতাম, 100% মনোযোগী ছিলাম না। তো একটা ঘটনা বলি, যে এটা অনার্স যখন আমরা ফাইনাল দিব, ওই সময় প্র্যাকটিক্যাল ক্লাস করতেছি। তখনকার একদিনের ঘটনা, নাস্তা করবো আমরা সবাই। তো নাস্তা হিসেবে ধার্য করা হলো যে আমরা রসমালাই খাবো, স্পঞ্জের মিষ্টি, আর সাথে হয়তো সমোসা থাকবে, এরকম হারুন ভাইকে দিয়ে আনানো হলো এগুলা। আচ্ছা যাই হোক, সবাই নিল, ভাগ করে খাইলাম সবাই। এরপরে ঝামেলাটা বাজলো কি, আমরা দুষ্ট যারা ছিলাম তারা যে এই যে যে রসমালাই যে ইয়েগুলা রসটা, ওইটা খাবো কিভাবে, ফ্রিজে না হয় 2-3টা করে করে সবাইকে ভাগ করে দেওয়া হলো। তখন বাইর করলাম যে ভাগ করতে হবে তাহলে সিলিন্ডারে করে 5 ml 5 ml বা 7 ml 7 ml করে সবাই ভাগ করে খাবো। ওই জিনিসটা মনে উঠলে এখনো হাসি আসে, যে আমরা কেমিস্ট্রির স্টুডেন্ট, যে কোনো জায়গায় যে কোনো পরিবেশের ভিতরেই কেমিস্ট্রিটা ইউজ করে দিতে পারি, এই আর কি। এরকম হাজারো স্মৃতি আসলে জড়িতই আছে, অনেকগুলোই মনে পড়ে, বন্ধুদের কথা মনে পড়ে, স্যারদের কথাও মনে পড়ে, এই আর কি মুকুল। ধন্যবাদ শাকিল ভাইকে মজার একটা আসলে কথা বলার জন্য। আসলে আমাদের কেমিস্ট্রি যদি বলি, ল্যাবটা আমাদের আত্মার সাথে একটা সম্পর্ক থাকে, সেখানে আসলে আমাদের মজার কাহিনীগুলো জমা হয়ে থাকে। আসলে প্রত্যেকের জীবনে আমার মনে হয় ল্যাব রিলেটেড কোনো মজার কোনো কাহিনী আছে। যাক, এই পর্যায়ে চলে যাবো হচ্ছে শঙ্কর দেবনাথ ভাইয়ের কাছে। ভাইয়ের কাছে আপনার অনার্স জীবনের বা ডিপার্টমেন্টালীন আপনার যদি কোনো ধরনের এই মুহূর্তে স্মৃতি মনে পড়ে একটু আমাদের সাথে শেয়ার করার জন্য। হ্যাঁ, ধন্যবাদ মুকুল।
আসলে আমরা যে সময় মানে অনার্সটা কমপ্লিট করতেছিলাম, সেখানে তো সেশন জটের মানে লেংথটা এত বেশি ছিল, মানে অনার্সে ভর্তি হয়েছি কিন্তু কোন দিন বেরোবো এটা তো মানে কুল কিনারা ছিল না। যার জন্য যে যার মতো করে ক্যাম্পাস লাইফটা এনজয় করতে আর কি। তো আমি কলেজের পাশেই লজিং ছিলাম, আর লজিং থাকা অবস্থায় টিউশন করতাম, যার জন্য ক্যাম্পাসে আমি খুব একদম ইরেগুলার একটা মুখ ছিলাম ক্যাম্পাসে। এই যে আমাদের সাথে অনেক মানে খুব ভালো ভালো স্টুডেন্ট যারা, যেমন মিলন ভাই, এই যে সুফল, জাভেদ, নোমান, এরা কিন্তু রেগুলারই ছিল। হ্যাঁ, শঙ্কর, আমি একটু ইন্টারাপ্ট করতেছি। হ্যাঁ, বল। আমি কিন্তু ভালো স্টুডেন্ট না ভাই, আমার একাডেমিক রেজাল্টটা খুবই খারাপ। আমাদের ভালো স্টুডেন্ট বলতে যাদের বোঝায় আমি সেই তালিকায় নাই, হয়তো কেমনে কেমনে ওরে একটা জব ভাই, পাইয়া গেছি। তোর না না ভাই, একাডেমিক রেজাল্ট তো আমি জানি না ভাই, আমার কিন্তু একাডেমিক রেজাল্ট আমার খুবই খারাপ ভাই, খুবই খারাপ। এটা আমি এই, যতটুকু দেখছি ততটুকুতে মনে হইতেছে তোর এই সার্টিফিকেটটা দেওয়া যায়। না 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 ভাই, সেটা মানে আমার এই ভিউ ব্যাপারে থেকে, হ্যাঁ। এই ব্যাপারে তো বলা যায় না ভাই। আচ্ছা, ঠিক আছে ঠিক ভাই, আছে, সেটা কন্টিনিউ আমরা করেন। পরে বিশ্লেষণ করি, দেখবো। তারপরে আমি ছিলাম একদম ইরেগুলার একটা মুখ ক্যাম্পাসে। আর সুখের স্মৃতি, দুঃখের স্মৃতি বা যে ধরনের স্মৃতি হোক, কেমিস্ট্রি স্টুডেন্ট হিসেবে বেশিরভাগ স্মৃতি হয়েছে ল্যাব ঘিরে। হ্যাঁ, তো যখন ল্যাবে ক্লাস টাস থাকতো, ওই সুবিধা হতো 8-10 ঘন্টা বা 6-7 ঘন্টা একসাথে সবাই মিলে কাটানো যেত। আর আর বেশি বন্ধুদের সাথে একসাথে কাটানোর একটাই সময়, সেটা হচ্ছে খেলাধুলা। যখন ক্লাসটা সাসপেন্ড হইতো বা ক্লাস হইতো না, তখন ফিল্ডে চলে যেতাম সবাই। আমি বেশি খেলতাম না, তবে এনজয় করতাম আর কি। এই সুফলেরা কিন্তু খেলতো, সুফল মনে হয় খেলতো না, ও গান টান একটু গাইতো, এই প্যারোডি ট্যারোডি স্টাইলে গান টান গাইতো। এটা কিন্তু মিথ্যা বলি নাই। তারপরে আরো সবাই মিলেই খেলতো। তো ওই সময়টা একটু বেশি সময় কাটানো। আর ওই সময় আমাদের আসলে ভাগ্য ভালো, আমরা একজন খুব ভালো ট্যালেন্টেড একজন স্যার পাইছিলাম, আফজাল স্যার, যিনি পিএইচডি হোল্ডার ছিল। আফজাল স্যার খুবই ভালো মানের একজন স্যার ছিল। ও স্যারের ক্লাসগুলা অ্যাটলিস্ট মিস দিতাম না। তা মাহবুব স্যারও যথেষ্ট হেল্পফুল, তবে মাহবুব স্যারের একটা ব্যাপার মানে খুব পেইন দিত আর কি, সেটা হইছে স্যারের কাছে যখনই যাইতো বলতো তোমরা কোন ইয়ারের। মানে আগের দিন গেছে হ্যাঁ, তাও আমি কোন ইয়ারের, আমি পরের আমি দিন এর গেছে মধ্যে বলি তাও একটু কোন শঙ্কর। ইয়ারের। স্যারের কাছে যদি যাইতাম আমরা, স্যার বলতো কোন ব্যাচ, বলতাম স্যার অজয়দের ব্যাচ। অজয় আসলে জিজ্ঞেস করতো তুমি কোন ব্যাচ, আকরামদের ব্যাচ। মানে স্যার স্পেসিফিকলি কাউরে চিনতো না আমাদের ব্যাচের। মানে ওই যে তারপরে শঙ্কর গেলে বলতো অজয়দের ব্যাচ, অজয় গেলে শঙ্করের ব্যাচ, আবার শঙ্কর গেলে বলতো যে আকরামদের ব্যাচ, এভাবে বলতো, কিন্তু স্পেসিফিক্যালি আমাদের ব্যাচে কাউরে ছাড়ছে না। আরেকটা মজার ঘটনা হয়েছে, আমরা যখন ওই যে ল্যাবে যখন ল্যাবটা করতাম, তখন মানে আনএক্সপেক্টেডলি কিছু ঘটনা ঘটতোই। হয়তো দেখা যায় কনিক্যাল ফ্লাক্স বা টেস্ট টিউব এগুলো পড়ে ভাঙতোই, এটা স্বাভাবিক, কাঁচের জিনিস ভাঙতো, কেউ ইচ্ছা করে ভাঙতো না। কিন্তু আমাদের ব্যাচে এটার জন্য জরিমানা ধার্য করতো, আর এটা লেখার দায়িত্ব দিত জুয়েল ভাইরে। তার মানে কি, কারো হাত থেকে কোনো একটা কিছু পড়ছে, শব্দ হয়েছে, সবাই ভয় পাইতো কোন গেট দিয়ে জুয়েল ভাই ঢুকে, মানে নাম লিখবে, নাম লিখবে, পরে ওর থেকে জরিমানা নেবে। এটা নিয়ে বেশ প্যারা খাইছিলাম এটা নিয়ে। হয়তো দেখা যায় মানে নিজেরও যতটুকু না মানে যত্ন করতাম, তার চেয়ে বেশি যত্ন করতাম ওই কাঁচের জিনিসগুলো ল্যাবে ঢুকলে। দেখা যায় অনেকে ভাঙার ডরে ওটা ধরে কাজও করতো না তখন আর। এটা খুব ইন্টারেস্টিং একটা স্মৃতি। তারপরে আরেকজন স্যার, সালাউদ্দিন স্যারের কথা তো সবাই জানি আমরা, স্যার এখনো আছে সবাই। সালাউদ্দিন স্যার যথেষ্ট হেল্পফুল ছিল, খুব মেধাবী একজন টিচার। তারপর আরেকজন স্যার হয়েছিলাম মিহির স্যার, মিহির রঞ্জন ভৌমিক। এই সুফল মনে আছে? স্যার আমরা কিন্তু পাইছি হ্যাঁ যথেষ্ট মিহির স্যারকে আমরা হেল্পফুল। হ্যাঁ পাইছি। হ্যাঁ, আমরা যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পাইছি না। আর আফজাল হ্যাঁ, স্যার আসতে থার্ড মিহির ইয়ার আসার স্যার, পরে আমার। হ্যাঁ মিহির স্যারের ক্লাসগুলো ভালো ছিল। আর ইউনুস স্যার ছিল। আর সুফলে যে একটা কথা, ওই সত্যায়ন করার যে ব্যাপারটা, সত্যায়িত। আমি প্রথম গেছিলাম সালাউদ্দিন স্যারের কাছে, সালাউদ্দিন স্যার কিন্তু আমার ডিসঅ্যাপয়েন্টেড করে নাই। স্যার একদম ওই দিন মনে হয় কত 50-60টা কফির মতো নিয়ে গেছিলাম। স্যার প্রথমে দেখে হতাশ হয়েছে যে এতগুলো আমি কখন করব। পরে আবার নিজে ঠান্ডা মাথায় করেছি, কিচ্ছু বলে নাই। কিন্তু আরেকদিন যখন মাহবুব স্যারের কাছে গেছি, মাহবুব স্যার বলে অমুক স্যার আসছে নি, ও তখন একজন ম্যাডাম ছিল মেবি, ওই ম্যাডাম হ্যাঁ আসছিল ম্যাডাম মানে আসছে মানে স্যার। ফারহানা ওয়াজি ম্যাডাম ফারহানা না? ওয়াজি ম্যাডাম না? হ্যাঁ না আমি হ্যাঁ, না আমি
ওনাদেরকে আমরা মনে হয় বেশিক্ষণ পাইনি, আমাদের সেশনের পরে গেছিলাম। তারা মনে হয় তাসলিমা ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, নতুন দিয়ে বিসি আসছিল দিয়ে ওনারা। আসছিল ওনারা। যিনি আসলে হচ্ছে পারানা ওয়াজি নতুন করে আসছে। আচ্ছা, আচ্ছা, তো স্যার তো 900 স্যার দিয়ে 900 দিয়ে বুঝে দিছিল ওনার ওনারা। কাছে যাও, ওনার কাছে যাও। পরে আমি ম্যাথ ডিপার্টমেন্টের শওকত স্যারকে দিয়ে ওই সত্যায়নগুলো করেছিলাম। এই আর কি। আরেকটা মজার বিষয় সেটা হচ্ছে সালাউদ্দিন স্যার সবসময় আমাদেরকে ক্লাসে আসি বলতো, তোমরা বাংলাদেশের সবচেয়ে বড় ভার্সিটির স্টুডেন্ট, সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। এ কথা বলি, স্যার হাসতো না, স্টুডেন্ট সবাই হাসি দিত মোটামুটি। কেন সুফল, তোরা বড় ভার্সিটির স্টুডেন্ট না? হ্যাঁ, আমরা বড় ভার্সিটিতে এত 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 বড় এত শাখা এত স্টুডেন্ট কোনো ভার্সিটিতে নেই, এটা ওয়ার্ল্ডে কোথাও নাই, একমাত্র বাংলাদেশেই আছে। হ্যাঁ, স্যার এই কথা বলে নিজে প্রাউড ফিল করতো, আমরা করতাম না আর কি। এগুলোই ভাই, আমি তো ইরেগুলার স্টুডেন্ট ছিলাম, আমার স্যাররা বেশি চিনতও না, যার জন্য আমার অত বেশি স্মৃতি নাই। যা দুই একটা মনে ছিল এগুলো শেয়ার করছে, এটাই। ধন্যবাদ এটাই মঞ্জুর ভাইকে। আসলে উনি যেটা বলছিলেন যে ল্যাব নিয়ে যে প্যারাটা ছিলেন, কারণ যদি ভাঙলে চলবে না। তো আমি এখানে একটু হ্যাঁ, অ্যাড করতে চাচ্ছি। আমরা আমাদের ব্যাচে আসলে ল্যাবটাকে খুব এনজয় করছি। আমাদের এ ধরনের কোনো প্যারা হয় নাই, যদিও আমরা বোল টোল করছি, ভাঙছিও। একটু কথা আপনার সাথে অ্যাড করে রাখি, আমরা একদিন প্রায় 1 লিটার মিথানল সম্ভবত শেষ করে ফেলছিলাম। তো ভাবছিলাম যে ওদিন আমাদের শনির দশা আসছিল, কারণ হচ্ছে ওদিন মাহবুব স্যার আমাদের ক্লাসটা নিয়েছিল। মানে আমাদের মিথানল নেওয়ার কথা ছিল 0.6 ml করে। হ্যাঁ, আমরা নিছি 66 ml করে, একটা গ্রুপে 66 ml করে মানটা করে নিয়েছিলাম। নিয়ে আমরা যখন দেখলাম যে কাজটা আমাদের রেজাল্ট অ্যাকুরেট হচ্ছে না, তখন সবাই মিলে গেলাম স্যারের কাছে। স্যারে যে বললো যে সবকিছু মিলে দেখলো যে তোমাদের আছে, দেখি খাতার কলম দেখো, মান দেখো। দেখার পর উনি ল্যাবে আসে, দেখলো যে পুরো বোতল খালি। বললো যে এগুলো কোথায় গেছে? বললাম যে স্যার আমরা তো 6 ml করে নিয়েছি। উনি পুরো দেখালো যে 0.6 ml করে নেওয়ার জন্য তোমরা 66 ml কেন নিছো? আমার 1 টাকা তোমরা এগুলো জরিমানা দিবা। তো পরে খুব ভয় পেয়েছিলাম। আর বড় কথা হচ্ছে আমি একটু ল্যাবে স্যারকে বেশি জ্বালাইতাম আর কি, বা স্যারের কাছে বারবার যেতাম। তারা বলছিল তুমি কি ভুল করছো কিনা। আমি বলছি জি স্যার, তাহলে তো ভুলটা আমারও হয়েছে। তো তারা আমরা সবাই বকা দিচ্ছে, পরে আমরা বলতেছি যে ঠিক আছে, সমস্যা না, ভুল টুল করে হলে তো শিখতে পারছো। তো এটা আসলে খুব ভালো লাগছিল স্যারের, মানে বকা টকা দেয় নাই। আরসি বললো যে ঠিক আছে, সমস্যা নেই, ভুল টুল করে হলে কিছু শিখতে পারলে তোমার এটা কাজে লাগবে। আমাদের ভালো লাগতো আর কি। দেখ আমাদের না, আজকের আচ্ছা, আমি জি ভাই, আরেকটা কথা একটু শেয়ার করি। শেয়ার করি। জি এই যে শুধু মাহবুব স্যার মানে যত কঠিন নিয়ম নিয়ম দেখাই দেখাই আমাদেরকে আমাদেরকে কন্ট্রোল কন্ট্রোল করার করার চেষ্টা চেষ্টা করতো করতো না না কেন, মানে কেন, মানে আলটিমেট ওনার ultimate উদ্দেশ্য থাকতো আমরা যেন মানে সতর্কতা অবলম্বন করেই ভালো কিছু শিখি। তো এই সতর্কতা সতর্কতা অবলম্বন করতে অবলম্বন যাই, করতে যায় একবার একবার প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় এক্সটার্নালের সামনে আমি, ওই যে আমাদের একটা পরীক্ষা ছিল না যেখানে সেন্ট্রিফিউজ করতে হয়, সেন্ট্রিফিউজ একটা মেশিন ছিল, ওইখানে টেস্ট টিউব গুলো রেখে সেন্ট্রিফিউজের জন্য করতে হয়, স্পিন করতে হয়। তো আমি এক্সটার্নালের সামনে টেস্ট টিউব গুলা দিয়ে মানে জোরে ঘুরাইতেছি না, ঘুরে আবার চাপ দিয়ে ধরি মাঝে মাঝে, যেন এটা পড়ে না ভাঙে, কারণ জরিমানা দিতে হবে পড়ে ভাঙলে। পরে আমার এক্সটার্নাল জিজ্ঞাসা করতেছে, এই ছেলে তুমি এরকম ধরে রাখতেছে কেন এটারে? তো আমি ওনারা বলছি আর কি যে স্যার হাত থেকে পড়লে ভাঙি দেবে। তো ভাঙলে কি হয়েছে? সরকার এখানে বরাদ্দ দেয়, তুমি তোমার মতো করে কাজ করো। আমি বলছি না স্যার, এখানে জরিমানা দিতে হয়। কি বলো, তোমরা ভাঙলে জরিমানা দিবে কেন, তোমরা স্টুডেন্ট না? তো পরে আমি তাড়াতাড়ি চলে এসেছি ওইখান থেকে, দেখছি মাহবুব স্যার আমার দিকে তাকাই রয়েছে। আচ্ছা, ওই ল্যাবের কথা যখন হচ্ছে একটা কথা বলি একটু যোগ করে। ওই যে সেকেন্ড ল্যাব যেটা, যে এখন আরেকটা দ্বিতীয় আরেকটা ল্যাব যেটা, ওইটা আমাদের 2005 সেশনের হাত থেকেই শুরু। ওইটা মাহবুব স্যারের নেতৃত্বে বলা যায়। হ্যাঁ, 2005 সেশন থেকে এই যে সেকেন্ড ল্যাবটা আমরা ওইখানে প্রথমে ইনভেস্ট বা যেটা বলে, যে আমাদের সাথে অনেক স্টুডেন্ট ছিল যে অনার্সে ওরা চাকরিতে ঢুকে যায়, যেরকম প্রাইমারি স্কুলে। তো এরপরে ওরা আসে যে রেগুলার তখন আর ল্যাব করতো না।
তখন মাহবুব স্যার কি করলো, যারা রেগুলার ল্যাব করবে না তাদেরকে ফাইন করে দিত। হয়তো কারো হচ্ছে যে কারো পলিটিক্যাল প্রাইস দিতে হবে 5টা, কারণ তোমরা চাকরি করো, তারপরে তোমাদেরকে টেস্ট টিউব দিতে হবে 10টা, তুমি চাকরি করো এই জন্য তুমি ক্লাস করো না, তাহলে একটা তোমার এটা ফাইন হচ্ছে যে তুমি এটা দিবা, রেগুলার যেহেতু ক্লাস করতে তুমি পারো না। তো ওইভাবে মাহবুব স্যারের নেতৃত্বেই আমাদের ব্যাচ থেকেই সেকেন্ড ল্যাবটা শুরু। ধন্যবাদ আবু শাকিল ভাইকে। আমাদের আজকের এই প্রোগ্রামে আমাদের উপস্থিত হয়েছে আমার আর বন্ধু মোহিত রাতুল, সঞ্চালনের দায়িত্ব থাকবে একটু পরে। রাতুলকে আজকের প্রোগ্রামে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকের প্রোগ্রাম আমাদের কিছু সফল ব্যক্তিদের পাচ্ছি। আমরা একটু আমাদের এবার ক্যারিয়ার নিয়ে জানতে চাইবো। আমাদের প্রথমে হচ্ছে মঞ্জুরুল মিতু ভাইয়ের কাছ থেকে, যিনি এখন এএসটি বেভারেজ লিমিটেড ম্যানেজার হিসেবে আছেন। ভাইয়া একজন সফল কেমিস্ট হিসেবে আছেন। ওনার কাছ থেকে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে ওনার আজকের এই পর্যায়ে আসার বা ওনার দিক থেকে আমাদের যারা এই পর্যায়ে আসতে চাইবে বা ইন্ডাস্ট্রিয়াল জবে আসতে চাইবে তাদের জন্য কি নির্দেশনা থাকতে পারে জুনিয়রদের জন্য, আপনি একটু যদি বলতেন। আসলে যদি আমরা ল্যাবে কাজ করি তাহলে হচ্ছে যে আগে আমার ডিসিশন মেক করতে হবে যে আমি কি ল্যাবে কাজ করবো না আমি গভর্নমেন্ট জবের দিকে যাবো। যদি আমি বিসিএস এর জন্য ট্রাই করি তাহলে আমি বলবো যে প্রাইভেট কোম্পানিতে জব করার দরকার নেই, তাহলে বিসিএস মেবি ভাইয়া হবে না। কারণ আমি প্রিলি কমপ্লিট করছি, এরপর রিটেনে গিয়ে দুবার আমি টোটালি রিটেন থেকে বাদ করছি শুধুমাত্র প্রাইভেট জব করার কারণে। আর যদি আমি ল্যাবকে সিরিয়াস নিই তাহলে আমি ল্যাবকে সিরিয়াস নিই। আর হচ্ছে যে আমরা যখন ল্যাবে কাজ করি অনেক ধরনের সেফটি আছে। আমরা ভার্সিটির যে বা কলেজে আমরা যে ল্যাবে কাজ করে আসছি, আর প্র্যাকটিক্যাল ল্যাবের কাজ কিন্তু আকাশ পাতাল পার্থক্য। আমরা হয়তো দেখতে পাইনি, আমরা কোনোভাবে কাজ করে আসছি, স্যাররা সঠিকভাবে গাইডলাইন হয়তো ইয়ে করছে, আবার পরেও নেই কিছু কিছু বেলায় গাইডলাইনটা আমরা প্রপারলি পাই না। কারণ আমাদের ল্যাবে অনেক গ্যাপ আছে, আমরা যারা কাজ করে আসছি আমরা সবাই জানি। যেমন আমি আমাদের ল্যাবে কাজ করছি, ঢাকা কলেজের ল্যাবে কাজ করছি, ইসলাম বিশ্ববিদ্যালয়ের ল্যাবে কাজ করছি, সবগুলো ল্যাবের মধ্যে আবার সায়েন্স ল্যাবেও কাজ করছি, সবগুলো কাজে অনেক ডিফারেন্ট। আমাদের ল্যাবে ওইভাবে প্রপারলি কিন্তু আমরা শিখতে পারি না। তো আমাদের টার্গেট থাকতে হবে যদি আমরা জব ল্যাবে কাজ করবো, এরকম কেমিস্ট্রি রিলেটেড কাজ করবো, তাহলে আমাদের ডিসিশন নিতে হবে আমি ল্যাবে কাজ আগে যোগ দিই, আমার স্ট্যান্ডার্ড কি, স্ট্যান্ডার্ড গুলো মেনটেন করি, এসওপি কি, এসওপিটা দেখি, কিভাবে কাজের প্রসিডিউরটা কি সঠিকভাবে তা দেখার চেষ্টা করি, এবং কি যারা সিনিয়র আছে সিনিয়রদের কাছ থেকে প্রপারলি শেখার চেষ্টা করি যে টেস্টটা কি হবে। কারণ আমরা ল্যাবের কাজ করতে গেলে দেখা যায় কি আমরা একজন কেমিস্টকে দ্রুত কাজ করার জন্য একবার সাজেস্ট করি যে তুমি এই কাজটা টেস্টটা দ্রুত করো। দেখা যাচ্ছে যে যখন আমরা দ্রুতটার জন্য এক ধরনের কাজ, আর একটা হচ্ছে আমি আমার স্ট্যান্ডার্ড এসওপি মেনটেন করে এক ধরনের কাজ। তো আমাকে যাই শিখতে হবে এসওপি অনুযায়ী শিখতে হবে, এবং ল্যাবের প্রতি একটা ভালোবাসা তৈরি করতে হবে। আর সেফটি, ল্যাবের জন্য যে সেফটি ম্যানুয়াল গুলো আছে, যে সেফটি স্ট্যান্ডার্ড আছে, এগুলো সম্পর্কে জানতে হবে। নর্মালি আমরা যে বললাম কিছুক্ষণ আগে, আমরা আমাদের ল্যাবে পিএসমিটা দেখছি। হ্যাঁ, একটা পিএসমিটা অনেক যত্ন করে রেখেছি। ও পিএসমিটা প্রপারলি ইউজ কিন্তু আমরা আমাদের ল্যাব থেকে শিখে আসতে পারি। পিএসমিটার ব্যবহার আগে কিভাবে প্রপারলি ক্যালিব্রেশন করতে হবে, প্রতিটা ইনস্ট্রুমেন্ট আমরা যখন ইউজ করবো তার ক্যালিব্রেশন থাকতে হবে, আর নাহলে আমার টেস্টের রেজাল্ট ভিন্নতা আসতে পারে। ক্যালিব্রেশন ইজ ম্যান্ডেটরি ফর অল টেস্ট। যেমন দেখা যাচ্ছে যে একটা পিএসমিটার আমি টেস্ট ক্যালিব্রেশন করিয়ে নিই, আমি পিএস দেখলাম রিডিং 1 থেকে 2 ভেরিয়েশন হবে, আমি টিডিএস মিটার বলবো অনেক। আসলে আমরা তো যারা ল্যাবে কাজ করি সব ইনস্ট্রুমেন্টের নাম বলতে পারবো না, তবে একটা জিনিস ম্যান্ডেটরি যে আমার যে সব ইনস্ট্রুমেন্টকে ক্যালিব্রেশন করতে হবে, ক্যালিব্রেশন ছাড়া কোনো টেস্ট করা যাবে না। ইভেন আমরা যে টেস্ট টিউবটা ইউজ করছি, এরপর হচ্ছে যে আমরা পিপেট ইউজ করতেছি, বুলেট ইউজ করতেছি, সেটাও ক্যালিব্রেটেড কিনা এটা আমাদের দেখতে হবে। ক্যালিব্রেশনের জন্য যদি আমরা বলি যে আমরা কিভাবে করব, কিভাবে শিখবো, সিনিয়রদের কাছ থেকে হেল্প নিলে শেখা যাবে, বা বাংলাদেশ গাইডলাইন দেওয়া আছে, গাইডলাইন থেকেও শেখা যাবে। আর হচ্ছে যে আমরা যে কাজই করি ভাই আন্তরিকতার সাথে করি। আমরা যখন ল্যাবে যখন কাজ করে আসি আমরা অনেক সময় কিন্তু দুষ্টামি করে অনেক টেস্ট করতাম, একজন করতাম, 5 জন করতাম। হ্যাঁ, কিন্তু এখন যখন প্র্যাকটিক্যালি অফিসে এসে কাজ করতে আসলাম দেখলাম যে আমাকে হেল্প করার জন্য কিন্তু কেউ নেই, আমাকে আমার কাজ করতে হবে। এই জন্য ল্যাবের কাজটা প্রপারলি শিখতে হবে। বিশেষ করে এখনো দেখি আমি অনেক কেমিস্ট আসে অনার্স মাস্টার্স কমপ্লিট করে, শুধু ন্যাশনাল ইউনিভার্সিটি না পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে আসতেছে, এখনো বুলেট ফিপেট ঠিক মতো কিন্তু ধরতে পারে না, কিভাবে পিপেটিং করতে তাও কিন্তু জানে।
এই জন্য এগুলো আমরা শিখে আসলে আমাদের পরবর্তী আমাদের নেক্সট যখন আমরা যে বসের আন্ডারে কাজ করব, এখন দেখা যাচ্ছে আমি যখন বস হিসেবে কাজ করি, আমার নোয়াখালীর একটা ছেলে আসলে আমি ওকে আলাদাভাবে দেখি যে আমার কেমিস্ট্রি ডিপার্টমেন্ট আছে, ওকে আমি শেখানোর জন্য চেষ্টা করি। যখন আমার জায়গায় আরেকজন বস কাজ হবে, তখন উনি কিন্তু এর সঙ্গে একটা বিরূপ একটা ধারণা নিয়ে নেবে, সেটা কি কাজ করে। এই জন্য আমরা যখনই ল্যাবে কাজ করবো, একটা শিখি সাবজেক্ট প্রপারলি কাজটা শিখি, এটা কিভাবে ফিটিংটা কিভাবে করবো, আমি কিভাবে ড্রপিং করবো, সব জিনিস। এবং কি সেফটি, কারণ হচ্ছে যে আমরা অনেক জায়গায় আছে ল্যাবে আসলে আমরা সেফটি নিই না, সেফটি ছাড়াই কাজ শুরু করে দিই। তখন অনেক জায়গায় ইন্টারভিউ দিতে গেলে, যেমন আমাদের ল্যাবে আমরা যখন প্র্যাকটিক্যাল ইন্টারভিউ নিতে যাই, তখন দেখি যে ছেলেটা কি সেফটির দিকে কোনো নজর রাখতেছে কিনা, হয়তো অনেক সময় বাধা দিয়ে দিচ্ছি তাকে সেফটিতে, কারণ সে হ্যান্ড গ্লাভস ইউজ করে নাই, সে গগলস ইউজ করে নাই, সে সার্কুলার কেসিতে হাত দিয়ে দিল সরাসরি। এই জন্য আমাদের সব দিকে খেয়াল রাখতে হবে। আর টিচারদের কাছ থেকে, বা আমাদের তো আমরা যতটুকু জানি যে আমাদের সময় ছিল না, এখন আমি জানি না তোমাদের সময় আছে কিনা ল্যাবে কোনো ডেমনস্ট্রেটর আছে কি নাই। জি ভাইয়া, শুনতে পাচ্ছেন? মাজারুল ল্যাবে কি এখন কোনো ডেমনস্ট্রেটর আছে? জি ভাইয়া, শুনতে পাচ্ছেন? বুঝতে পারছে না মাজারুল। ভাইয়া কি বলছিলেন? আমি একটু শুনতে পাইনি। ল্যাবে কি এখন ল্যাবে স্টুডেন্ট বা ডেমনস্ট্রেটর আছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কে আছে? একজন ছিল, ম্যাডাম একজন ছিল আর কি। এখন আপাতত কে আছে জানি না। তাহলে তোমাদেরকে দেখতে হবে যে যেই থাকুক বা যারা এখন আমাদের জুনিয়র আছে, যে ডেমনস্ট্রেটর কাছে সঠিক প্রসিডিউর বা টিচারের কাছ থেকে হেল্প নিয়ে, যে আমার অরিজিনাল প্রসিডিউর অনুযায়ী স্যার আমি শিখি, আমি যাই শিখি অল্প শিখবো, অনেক শিখে আসবো। কেমন? ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমাদের মঞ্জুর ইসলাম মৃদু ভাইকে, অসংখ্য ধন্যবাদ আমাদের গুরুত্বপূর্ণ গাইডলাইন দেওয়ার জন্য। আমরা চলে যাব হচ্ছে এবার আমাদের সুফল শাহ ভাইয়ের কাছ থেকে ওনার যে সেক্টর আছেন সেই সেক্টর সম্পর্কে আমাদেরকে আমাদের যারা জুনিয়র আছে সেই জায়গা থেকে তাদের জন্য কি নির্দেশনা আছে ক্যারিয়ার ডেভেলপ করার জন্য। সুফল শাহ ভাইয়া। ধন্যবাদ মুকুল। আমার আসলে চাকরি জীবন শুরু করি আমি আবুল খায়ের স্টিলে 2016 সালে, 12 জানুয়ারি থেকে। তো ওইখানে ছিলাম 4 বছর, 2019 সালের 25 ডিসেম্বর পর্যন্ত। তো 26 ডিসেম্বরে আমি জয়েন করি সোনালী ব্যাংকে অফিসার ক্যাশ হিসেবে। তো ওইখানে 1 বছর জব করার পরে এরপরে 2020 সালের 10 সেপ্টেম্বরে জয়েন করি রূপালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে। তো আসলে যদি ব্যাংকে কেরিয়ার কথা বলি, তাহলে প্রথমে হচ্ছে তোমার ডিটারমিনেশন থাকতে হবে যে হ্যাঁ আমি একজন ব্যাংকার হব। ঠিক আছে? তো ডিটারমিনেশন থাকতে হবে। আমাদের ক্ষেত্রে হয় কি, অনেকে হয়তো একটা দুইটা পিডি দিল বা একটা দুইটা পিডি পরে একটা দুইটা রিটার্ন দিল, রিটার্ন দেওয়ার পর দেখো আর হচ্ছে না, তখন সে ছেড়ে দেয়, কুইট করে যে না আমার দ্বারা হবে না। এই জিনিসটা প্রথমেই বাদ দিতে হবে, তোমার ধরে নিতে হবে যে আমি অন্তত 4-5টা পিডি ফেল করবো, 3-4টা রিটার্ন ফেল করবো। ওই রকম ডিটারমাইন্ড থাকলে আগানো যায় ব্যাংকিং ক্যারিয়ারে। ঠিক আছে? যেমন আমার নিজের কথা বলি, আমি 7 থেকে 8টা পিডি ফেল করছি। ফেল করার পরে 3টা রিটার্ন ফেল করছি, এরপর আইসা ভাইবা দিলাম, 2টা ভাইবা ফেল করছি। ফেল করার পরে আইসা আমার প্রথম ব্যাংক জব হলো সোনালী ব্যাংক। তো ব্যাংকিং এ কেরিয়ার ক্ষেত্রে ডিটারমিনেশন থাকতে হবে, ভালো ভালো প্রিপারেশন থাকতে হবে। আর একদিকে হয় কি, অনেকে বলে যে বিসিএস ব্যাংক দুইটার প্রিপারেশন একসাথে নেওয়া যায় না। আসলে ঠিক দুইটার প্রিপারেশন একসাথে নেওয়া যায় না, তোমাকে যে কোনো একটা দিকে যাইতে হবে, হয় বিসিএস নতুবা ব্যাংক। বিসিএস এবং ব্যাংক দুইটাই সম্পূর্ণ আলাদা সেক্টর এবং দুইটার পরীক্ষা প্রণালীটাও আলাদা। যার কারণে দেখা গেছে কি যে ডিটারমিনেশন থাকতে হয় যে আমি ব্যাংকে যাব। আর একটা জিনিস হচ্ছে কি, কনফিডেন্ট থাকতে হবে যে হ্যাঁ আমার দ্বারা হবে, আমার দ্বারা ব্যাংকে জব হবে। তবে ওভার কনফিডেন্ট আবার খারাপ। যেমন ওভার কনফিডেন্টটা খারাপ এই জন্য বলি, আহ আমার যখন এই মেবি সমন্বিত 8 ব্যাংক সিনিয়র অফিসার রিটেন দিতে গেলাম, পরীক্ষার হলে বেশ কনফিডেন্ট, অনেক কনফিডেন্ট ছিলাম যে না হ্যাঁ আমার দ্বারা হবে। তো 2টা ম্যাথ ভুল করে আসছি, ওভার কনফিডেন্ট। 2টা পারার মানে আমার জানা ছিল ম্যাথ, 2টাই ভুল করে আসছি। পরবর্তী ম্যাথ ওই রিটেনটা বাতিল হয়ে যায়। বাতিল হওয়ার পরে আবার পরীক্ষা হয়,
তো পরবর্তীবারে ওভারকাম করি, তখন আমার কৃষি ব্যাংকে পাইছিলাম, আমি কৃষি ব্যাংকে যদি জয়েন করা হয়নি। আসলে এই যে কেরিয়ারের ক্ষেত্রে, কেরিয়ার ডেভেলপ করার ক্ষেত্রে হচ্ছে কি, ডিটারমিনেশন থাকতে হবে এবং লেগে থাকতে হবে। সফলতা কারো 1-2 বছরে আসে না, বা সহজে আসে না। এক্সেপশনাল কিছু থাকতে পারে, হয়তো 2-1 বছরে আসতে পারে। আমার প্রথম জবটা যখন হয় সোনালী ব্যাংকে, তখন ওইটা আমার সরকারি চাকরি বয়স শেষ। ঠিক আছে, এই ক্ষেত্রে হয় কি, অনেকে 1-2 বছর ট্রাই করলো, ট্রাই করার পরে ছেড়ে দেয়। অনেকে আমার জিজ্ঞেস করে যে, ভাই আমার বয়স এখন 28 চলে, আমি কি এখন সরকারি জব, ব্যাংক জবের জন্য ট্রাই করবো কিনা, আমার দ্বারা হবে কিনা। আমি তখন বলি যে 28 চলে মানে আরো হাত 3 বছর সময় আছে, 2-3 বছর সময় ইজিলি আছে। আর আমি যখন শুরু করতাম, আমার আমার হাতে এতদিন সময় ছিল না। আমি অনেক দেরিতে শুরু করছি ব্যাংকের পরীক্ষার জন্য। তো আমার পরামর্শ থাকবে যে যারা ব্যাংকিং সেক্টরে কেরিয়ার ডেভেলপ করতে চায়, তাদের হবে কি, অন্তত আমার 3rd ইয়ার বা ফাইনাল ইয়ার শেষ হওয়ার সাথে সাথেই যেন তারা এই পড়ালেখা শুরু করে, অন্তত ব্যাংকিং সেক্টরের জন্য। আর এটা হচ্ছে ব্যাংকে এখন যে জবের ক্ষেত্রে, ব্যাংক জবটা অনেকটা প্রিপারেবল, কিন্তু কিছুটা চ্যালেঞ্জিং আছে। ব্যাংক জবটা একটু চ্যালেঞ্জিং জব, এটা শঙ্কর ভালো করে জানে। যে ব্যাংকে একটা জিনিস হচ্ছে কি, ব্যাংকে ঢুকার সময় আছে, বের হওয়ার কোনো সময় নেই। ঠিক আছে, আমরা সকাল 10টায় ব্যাংকে ঢুকি, কিন্তু সন্ধ্যা 7টা 8টা বেজে যায়, মানে দিনের সূর্য আর আমরা চোখে দেখি না ব্যাংকার। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ব্যাংকারদের সূর্য দেখা যায় না, ব্যাংকাররা সূর্য দেখে না, মানে সূর্যাস্ত দেখে না, সকালের পরে সরাসরি রাত দেখে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর একটা জিনিস হচ্ছে, যারা ব্যাংকে আসতে চায় তাদের জন্য একটাই পরামর্শ থাকবে, যে এখন যাদের ব্যাংকে শুরু করছে, তারা এখন থেকে শুরু করাটাই বেটার। ধন্যবাদ মুকুল। ধন্যবাদ সুবল সাহা ভাইয়াকে। আমরা এই পর্যায়ে আসবো আমাদের শঙ্কর দেবনাথ ভাইয়ের কাছে। ভাই শুনতে পাচ্ছেন? শঙ্কর দেবনাথ ভাইয়া, আচ্ছা দুঃখিত, আমরা তাহলে হ্যাঁ জি, ভাই ভাইয়ের কাছেও একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে আমাদের উনি যে সেক্টরে আছেন সেখানে আমাদের জুনিয়রদের যদি কোনো সুযোগ করে দেওয়ার কোনো যদি ওনার পক্ষ থেকে থাকে, বা যারা এই সেক্টরে আসতে চাইবে তাদের জন্য কোনো নির্দেশনা যদি থাকতে চায়, একটু জানাবেন আমাদেরকে। যে জি সেক্টর শঙ্কর বলতে আমি তো ব্যাংকে আছি, যেটা সুপর বললো আর কি। তাহলে বাড়তি আপনার আমি দিক থেকে আমার আমার কথাগুলো বলি। জি জি আসলে মানে আমরা ন্যাশনাল ভার্সিটি বা নোয়াখালী কলেজ বলুন, বা আশেপাশে যে কলেজগুলো আছে, এখানে প্রায় 90% স্টুডেন্ট কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলির। আমি একদম মানে সোশ্যাল ইকোনমিক কন্ডিশন গুলো একটু ধরে বলি আর কি, যেটা আমাকে অনেক ফেস করে আসতে হয়েছে, ওগুলো একটু বলি। হ্যাঁ, তাহলে ব্যাপারটা একটু সবাই বুঝতে সুবিধা হবে। সেটা হয়েছে, যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলির, যার জন্য আমাদেরকে অনেকগুলা মানে অবস্টাকল ওভারকাম করে তারপরে জবের জন্য ভালো করে মানে ঝাঁপিয়ে পড়তে হয়। এখন কথা হয়েছে, আপনি যে ফিনান্সিয়াল ক্রাইসিস অথবা ফিনান্সিয়াল যে ডেফিসিয়েন্সি গুলো আছে, এগুলা ওভারকাম করার পরে আপনি যখন জব সেক্টরের জন্য নিজেকে প্রিপেয়ার করেন, তখন কিন্তু আপনি আপনার ক্যাম্পাসের পাশে এতদিন যার পাশে বসে পড়াশোনা করছেন, তার সাথে কম্পিটিশনে আসবেন না। আপনি কিন্তু তখন বুয়েটের, মেডিকেলের, ঢাকা ভার্সিটির, মানে ভালো ভালো লেভেলের ভালো ভালো ভার্সিটি স্টুডেন্ট গুলোর সাথে আপনি কম্পিটিশনে আসতেছেন। মানে আপনি তখন নোয়াখালী কলেজে আপনি ক্যাম্পাসে কয়দিন উপস্থিত ছিলেন বা ক্যাম্পাসের রেজাল্ট কি, এগুলা মানে মোটেও দেখার বিষয় শঙ্কর, না আমি একটু ওইখানে। ইন্টারাপ্ট করি। বল। সম্মানিত আর্ট ব্যাংকে যখন আর্ট ব্যাংক সিনিয়র অফিসার যখন ভ্যাবে দিতে গেছি, রিটেন দিতে গেলাম, আমার ইমিডিয়েট পিছনে যে ছেলেটা ছিল, ও বুয়েটের স্টুডেন্ট, নেভাল ইঞ্জিনিয়ারিং। আমি আমি সেটাই বলতেছি, আমাদের তো বিডিবিএল এর ওরা আমি আমাদের জিজ্ঞেস সিনিয়র করলাম যে ভাই, অফিসার। ওরা আমি জিজ্ঞেস করতেছি যে ভাই, কি দরকার এখানে ব্যাংকে আসা, তোমাদের তো জব এমনিতেই আছে। সে বলতেছে ভাই আমার একটা ফার্স্ট ক্লাস জব দরকার। হ্যাঁ, তো তার পরবর্তীতে জব হয়েছিল, সে জনতা ব্যাংকে এই মানে রিকমেন্ডেড হয়েছিল, আমার আসলে কৃষি ব্যাংকে। এখানে আমাদের কম্পিটিশন তো তখন সারা বাংলাদেশে হয়ে যায়, একটা নির্দিষ্ট ক্যাম্পাসে থাকে না আর। হ্যাঁ, আমি সেই কথাগুলো একটু মানে গ্রাজুয়ালি আসতেছি আর কি, মানে কোন লেভেল থেকে কোন লেভেলে কম্পিটিশনের চিন্তা ভাবনাটা চলে আসে, মানে নিজে ফেস করে নিজে অবাক হয়ে গেছি। তো যখন আমি হাই স্কুলে পড়তাম, তখন আমার রোলং যথারীতি 2-এ থাকতো, 1 কখনো আমার হয় নাই। আমার আগের যে ফার্স্ট বয় ছিল, সে মোটামুটি ওয়েল এস্টাবলিশড একটা ফ্যামিলির স্টুডেন্ট ছিল। তো ও ঢাকা কলেজে চলে গেছে, ঢাকা কলেজ থেকে তারপরে বুয়েটে চান্স পাইছে, বুয়েট থেকে
তারপরে এই আসানুল্লাহ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লেকচারার ছিল, তারপরে ফুলহাম ইউনিভার্সিটিতে পিএইচডি করছে, পিএইচডি করে আসার পরে স্ট্যামফোর্ডে টিসি হয়েছে, তারপরে ভার্জিনিয়া টেকে। মানে ওর যে গ্র্যাজুয়ালি উঠাটা, এটা আমাকে খুব ভাবাইতো। কারণ কি, আমরা একই রাস্তা দিয়ে আসতাম, ও আমার জন্য সাইকেল নিয়ে ওয়েট করতো সব সময়, ওর সাইকেলে করে আমি যাইতাম। আমাদের রেজাল্টের নাম্বারের দিক থেকে অত বেশি হেরফের থাকতো না। তারপরে এই যে তার মানে এই গ্রোথটা, যে মানে ক্যারিয়ার গ্রোথ, এটা আমরা সব সময় মানে এক হিসেবে পেইনে দিত, যে আমি আমার কোন জায়গায় ঘাটতি ছিল। তো ঘাটতি ছিল এটা আসলে প্ল্যান, সেটা আমার দিক থেকে ঘাটতি না, সেটা হয়েছে আমার তো ফিনান্সিয়াল যে পিছুটান ছিল, ওগুলোর কারণে আমি হয়তো অত ভালো কিছু চিন্তা করতে পারতাম না তখন, বা নিজে কিছু একটা করতে পারবো ওই ধরনের কনফিডেন্সও নিজের মধ্যে গ্রো করতো না সব সময়। তো যখন দেখছি যে না, অনার্সে যখন ভর্তি হয়েছি, যখন আমি টিউশন করতে পারতেছি, বা আমার কাছ থেকে স্টুডেন্টরা ভালো রেসপন্স পাচ্ছে, আমার মোটামুটি টিউশনে ভালোই আয় রোজগারের একটা পথ হয়ে গেছে, তখন চিন্তা করতাম যে অতীত যা গেছে গেছে, ভবিষ্যতে যেন ভালো কিছু হয়, দেখি না চেষ্টা করে। আমার ফ্রেন্ড এখন এই নর্থ ডাকোটা ইউনিভার্সিটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আমাদের ফার্স্ট বয়েজে। তো ওর সাথে আমার সবসময় যোগাযোগ ছিল। তখন নিজের মধ্যে একটা মানে জেদ কাজ করতো, যে হয়তো ন্যাশনাল ভার্সিটিতে ভর্তি হয়ে গেছি, তাতে কি হয়েছে। তখন ওই সময়ে দেখা হইতো আমাদের প্রশান্ত কুমার দাস, আপনারা হয়তো সবাই চিনে থাকবেন, 28তম বিসিএস এ প্রশাসনে সারা বাংলাদেশে মেধা তালিকা প্রথম, মেধা তালিকা অষ্টম, প্রশাসনে প্রথম, প্রশান্ত কুমার দাস। তো ওই দাদার সাথে দেখা হইতো আর কি মাইজদিতে, উনি আমাদের নোয়াখালী কলেজের অনার্স মাস্টার্স দুইটে। তো দাদা মোটামুটি ভালো ইন্সপিরেশন দিত, দাদার ফ্যামিলি কন্ডিশনও ঠিক আমার মতোই ছিল। তারপর ওই দাদা মানে হাল ছাড়ে নাই, উনি মাস্টার্স কমপ্লিট করে যখন ঢাকায় গেছে, ওনার বয়স তখন 28+। তো ওইখান থেকে উনি 2-2.5 বছর প্রিপারেশন নিয়ে, ইভেন উনি একটা তৃতীয় শ্রেণীর জব ছাড়াই দিছিল। তো ছাড়াই দিছে, আর ওনার ফ্যামিলিতে সমস্যা হয়েছে, ওনার বাবা ওনারে মেবি ঘর থেকে বেরও করে দিছে। উনি ঢাকায় গেছিল, ওনার জেঠু চালাইতো। তো ওইখান থেকে উনি উঠে আসছে। তারপরে ওনার প্রথমে পূবালী ব্যাংকে জব হয়েছে, জয়েন করছে। তারপরে সাধারণ বীমা কর্পোরেশনের বাংলাদেশে যে এই নোয়াখালীর যে আঞ্চলিক শাখা আছে, ওইটার প্রধান হয়েছিল। তারপরে বিসিএস এ হয়ে গেছে। এরকম আরেকজনের সাথে পরিচয় হয়েছিল, জুয়েল দা, এখন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর। এই দুইজনের থেকে মোটামুটি ভালো ইন্সপিরেশন পাইছি। সবচেয়ে মানে সবচেয়ে বড় ইন্সপিরেশনটা হয়েছে, ওনারা নোয়াখালী কলেজ থেকে পড়াশোনা করে বিসিএস এ, জুয়েলদা কিন্তু ফার্স্ট টাইমে ক্যাডার হয়েছিল মাস্টার্স এর আগে। ওই ক্যাডার সার্ভিস ছেড়ে উনি বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরে চলে গেছে। এই দুইজন থেকে মোটামুটি আমি একদম ফুললি ইন্সপায়ার্ড। ইভেন মোটামুটি মেন্টাল যে স্ট্রেংথ, ওইটা কিন্তু 100% হয়ে গেছিল ওই দুইজন থেকে। তখন আমি অনার্স সেকেন্ড ইয়ার থেকেই মোটামুটি চাকরির পড়াশোনায়, শুধুই চাকরির পড়াশোনা। সেজন্যই আমি ক্যাম্পাসকে ইগনোর করতাম সবসময়। মানে নোয়াখালী কলেজে আমি যাইতামই না, শুধু পরীক্ষার সময় যাইতাম, প্র্যাকটিক্যালের সময় যখন স্যাররা তাড়া দিত তখনও যাইতাম, এটা ছাড়া আর কলেজে যাইতাম না। আর শুধু টিউশন করতাম ভাই। আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্টের জন্য টিউশন করাটা কিন্তু ফরজ, টিউশন করতেই হবে। দরকার হলে বিনা পয়সা পড়াও, তাও টিউশন করলে ভালো ন্যাশনাল ভার্সিটি স্টুডেন্টের জন্য। তারপরে প্রশান্ত দা, জুয়েল দা একটা বুদ্ধি দিছে যে এখন থেকে তৃতীয় শ্রেণীর চাকরিগুলোতে ভাইবা দেওয়ার মতো পজিশনে চলে যেতে হইব অনার্স শেষ করার আগে। তৃতীয় শ্রেণীর জবে কিন্তু জয়েন করা যাবে না, মানে চাকরি পরীক্ষা দিতে 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 ভাইবা পর্যন্ত চলে যেতে হবে অনার্স লাইফের ভিতরে। তৃতীয় শ্রেণী যেন অনার্সের পরেই প্রথম শ্রেণী আর দ্বিতীয় শ্রেণীর চাকরিগুলোতে কমপ্লিট করা যায়। আর আরেকটা কথা বলে রাখা ভালো, যদি আমাদের ওদের কিছু কাজে লাগবে, সেটা হচ্ছে তৃতীয় শ্রেণীর কম্পিটিশন আর ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস জবের কম্পিটিশনের দিনের রাইতে তফাৎ আছে। তৃতীয় শ্রেণীর যে চাকরিগুলোর কম্পিটিশন আর প্রথম শ্রেণী আর দ্বিতীয় শ্রেণীর চাকরিগুলোর কম্পিটিশনের সাথে তৃতীয় শ্রেণীরটার অনেক তফাৎ আছে। সেজন্যই দাদারা বলছিল যে তৃতীয় শ্রেণীর চাকরিটা
আমি যেন অনার্সের ভিতরেই নিজের আয়ত্তে নিয়ে আসতে পারি। তো যথারীতি ওনাদের মতো তখন থেকে ওই চাকরির নিয়োগ পরীক্ষা, স্বাস্থ্য সহকারী টহকারী এগুলো পড়ে শেষ করছি। দেখি আমার সেকেন্ড ইয়ার শেষের দিকে আমার চাকরিও হয়েছিল, স্বাস্থ্য সহকারীতে আমার চাকরি হয়েছিল সরকারি। তো দাদা বুদ্ধি দিচ্ছে ওইটাতে জয়েন করতাম না, দরকার হলে টিউশনি আরেকটা বাড়াই দিতাম। তো এখানে লজিনও থাকে, বাইরে আরো 4টা টিউশনি বাড়াই দিই। এভাবে চলতেছে। ফোর্থ ইয়ারে আসি, আবার আমার ইয়েতে জব, শিক্ষা মন্ত্রণালয়ে একটা জব হয়েছে, ওইটাও 3য় শ্রেণী, ওইটাতেও জয়েন করি নাই। তো ফোর্থ ইয়ারে পরীক্ষা দিয়েই ঢাকা চলে গেছিলাম। ঢাকা যাই, মানে এতদিন তো মানে ওই জুয়েলদার প্রশান্তদার কথা শুনে ইন্সপায়ার্ড, আর এখন আমি মানে টোটালি অন্যরকম চিন্তা ভাবনা হয়ে গেছে যখন আমি পাবলিক লাইব্রেরিতে গেছি। এতদিন মানে জুয়েলদার প্রশান্তদার কথায় নিজে পড়াশোনা করবো ওই জন্য ইন্সপায়ার্ড, কিন্তু মন থেকে ওই যে ন্যাশনাল ভার্সিটির পোকাটা কিন্তু এখনো যায় নাই। মনে করতাম ঢাকা ভার্সিটি ওদের জন্য আলাদা মনে জব সেক্টর, আমার জন্য আলাদা। কিন্তু পাবলিক লাইব্রেরিতে গেলে বোঝা যায় যে অমুক বিসিএস এই ভাই হইছে এই ভাই ঢাকা কলেজের, অমুক বিসিএস ওই ভাই হইছে ওই ভাই তিতুমির কলেজের। তখন নিজের মধ্যে একটা অন্যরকম একটা স্টামিনা কাজ করতো, যে তাইলে তো আমি ফেলে দেওয়ার মতো না। ওইখান থেকে পড়তাম আসলে। যখন পাবলিক লাইব্রেরিতে পড়া কন্টিনিউ করছি, তখনও মাস্টার্সে পড়ি, তখনই 35তম বিসিএস প্রিলিমিনারি, আমার জীবনে প্রথম প্রিলিমিনারি ওইটাতে টিকি 35-এর প্রিলিতে। আর রিটেনের সময় আমাদের মাস্টার্স পরীক্ষা আর 35-এর রিটেন একসাথে হয়েছিল, যার জন্য আমি মাস্টার্সটারে একটু প্রিফার করে ইয়ে করছিলাম, কারণ মাস্টার্সে ফার্স্ট ক্লাসের দরকার আছে ভাই। আচ্ছা, আমি কিছু ভাগ করে একটু বলি, যেমন রেজাল্টের ইফেক্টটা কোথায় সেটা একটু বলবো একটু পরে। মানে আমরা মনে করি না মাঝে মাঝে রেজাল্টে হেলাফেলা করে ফেলে দিই, যে না চাকরি পরীক্ষা পড়লেই হবে, না, রেজাল্টের একটা দরকার থাকে। রেজাল্টের কথাটা একটু পরে আসি। তারপরে যখন পাবলিক লাইব্রেরি কন্টিনিউ করি, সকাল 7টা বাজে যাই, রাত্র 9টা বাজে আসি। আর দুপুরবেলায় মেবি আমি টানা 3-4 মাস দুপুরবেলায় সপ্তাহে 1 দিন কি 2 দিন হতো হলে খাইতাম, আর না হলে রুটি সাথে চা দুপুরবেলা, এটা রাত্রিবেলা গিয়ে নিজে রান্না করে খাইতাম। মানে এটা হইছে জাস্ট স্ট্রাগল, মানে নিজেকে কষ্ট দেওয়া, মানে একটা লাইনে আসার জন্য নিজে কষ্ট দেওয়া, ইচ্ছা করে কষ্ট দেওয়া। আরেকটা অভিজ্ঞতা আরেকটা অভিজ্ঞতা সেটা হচ্ছে, আমি প্রথম ব্যাংকে পরীক্ষা দিই জনতা ব্যাংকে, তখনও প্রিপারেশন ফুলফিল হয় নাই। ব্যাংকের প্রিপারেশন কিন্তু একটু হার্ড আমি বলবো বিসিএস থেকে, কারণ আমি বিসিএস এর গন্ডিও অনেকটু মারাই আসছি। তো আমি 36তম বিসিএস রিটেন আমার যথেষ্ট ভালো হয়েছে। আনফরচুনেটলি কোনো কারণে আমি হয়তো স্লিপ করছি আর কি। কিন্তু ব্যাংকের ম্যাথ আর ইংলিশের প্রিপারেশন যথেষ্ট হার্ড, ওইটা বিসিএস এর থেকে অনেক গুণে হার্ড হয় ম্যাথ আর ইংলিশ। তো আমি জনতা ব্যাংকের ক্যাশের মেবি একটা পরীক্ষা ছিল, জীবনে প্রথম ব্যাংকে পরীক্ষা দিতে গেছি। তখন পরীক্ষাটা ছিল আমার মোহাম্মদপুর মডেল, সুবল চিনস তো? মোহাম্মদপুর মডেল কলেজ একটা আছে না, এখন সরকারি না, হয়েছে। মোহাম্মদপুর মডেল কলেজে দিয়ে আমার হয় না কোনো পরীক্ষা, ওইদিকে পড়ে না আচ্ছা, আমার। মোহাম্মদপুর মানে কলেজ পরীক্ষা অনেকগুলাই দিয়েছিলাম, ওইদিকে পড়ে নাই। তো ওইখানে আমি আর আমার রুমমেট মানে খুব মানে বেছে বেছে, আমি কিন্তু আমার রুমমেট মানে আমার বন্ধু, এই সার্কেল গুলো আমি ইয়া করি, সিলেক্ট করে নিই, মানে যাদের থেকে শিখা যাবে। কারণ তখন লাইফের এমন একটা স্টেজে ছিলাম, একটা মিনিট ওয়েস্ট করার মতো তখন কিন্তু সময় না। সো আপনি মানে যার তার সাথে হাঁটে আপনি সময় নষ্ট করবেন, ওই সময়টা কিন্তু তখন থাকে না অনার্সের পরে, বিশেষ করে যারা ন্যাশনাল ভার্সিটি থেকে বের হয়। কারণ আমরা কিন্তু ওই ন্যাশনাল ভার্সিটি ক্যাম্পাসে 29 বছর পার করে চলে আসে। তখন আমি একজন রুমমেটকে সাথে রাখছিলাম, মিঠুন দাকে রাখছিলাম। আমাদের দুইজনের সেন্টার এক জায়গায় পড়ছিল। তো আমরা ওই পরীক্ষাটা দিয়ে পরীক্ষার হলে যখন গেছি, তখন আমি প্রথমে প্রশ্ন পড়ি, আমি কিছু বুঝিই না, মানে question পড়ি আমি কিছু বুঝতেছি না, এমন এক ট্রান্সলেশন দিছে যেটার মানে মানে একটা অনুরোধ করবো যে সংক্ষেপে আমাদের একটু ওনার লেখা শেষ করার জন্য আমাদের বাক্য দিতে একটু সুযোগ দিতে হবে, একটু আচ্ছা ঠিক সংক্ষেপে আছে। শেষ করার জন্য। তারপরে ওই কোশ্চেনটা মানে
এত মানে আমার জন্য এত হার্ড ছিল, আমি বুঝতেছি না কি কোশ্চেন করছে। মানে তখন ওইখান থেকে মানে আমরা জিদ করে হেঁটে আসছি স্বামীবাগ পর্যন্ত, মেবি 10 থেকে 12 কিলোমিটার হবে। কারণ যে পড়াশোনা করছে, এই পড়াশোনা করে আমরা তো 5 টাকা গাড়ি ভাড়া দিব, সেটাও কিন্তু আমাদের মানে নষ্ট হচ্ছে। তারপর থেকে আবার পড়াশোনা ধরা আর কি। তো ওইখান থেকে তারপরে ব্যাংকে টিকা শুরু হয়েছে। এভাবে আস্তে আস্তে তারপরে পাবলিক লাইব্রেরি কন্টিনিউ করতে করতে যখন দেখছি কম্পিটিশন লেভেল অন্য লেভেলে চলে গেছে, আমরা যেটুক চিন্তা করি তার থেকেও অনেক উঁচু লেভেলে চলে গেছে, তখন থেকে একটু বেশি করে পড়াশোনা করতেছে। তখন মেবি এই সুফল পড়া শুরু করছে। সুফল একটু পরে আসছে ব্যাংক প্রিপারেশনে, তখন থেকে ওর সাথে আমার যোগাযোগ হয়েছে। তবে সুফল কিন্তু অল্প কয়েকদিনের ভিতরে ও অনেকটুক কাভার করে চলে আসছে। সুফল সে প্রিপারেশন ধরে হ্যাঁ, কিন্তু আমার এই যে সেবা করছে। এজ 28 পার হয়ে যাওয়ার পর আমি ব্যাংক প্রিপারেশন শুরু করছি। 28 পার, হ্যাঁ, হ্যাঁ, 28 পার হয়ে যাওয়ার পর। আচ্ছা ধন্যবাদ। যাই হোক যাই হোক, আমি ধন্যবাদ কাছে আমরা আবার একটু আসবো, আমাদের ওই মন্ত্রী ভাই একটু ব্যস্ত আছে, আমরা একটু ওনাদেরকে যাবো। তার আগে আমরা যাচ্ছে হচ্ছে আমাদের মঞ্জুর ভাইয়ের কাছে আছে, আমাদের অবগত সোহেল ভাই আছে, ওনার কাছে একটু দিন জানতে চাইবো। সেটা হচ্ছে উনি ইন্ডাস্ট্রিয়াল জবে আসছেন আমাদের মঞ্জু ভাইয়ের যেখানে আছেন সেখানে। আমি ওনার থেকে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে এই মঞ্জুর ভাইয়ের সাথে কাজ করার যে আপনার অভিজ্ঞতা এই কয়দিনের, সেটা একটু শেয়ার করার জন্য সোহাগ ভাইকে অনুরোধ করছে। ধন্যবাদ মাজার মন্ত্রী সহ আমার শ্রদ্ধেয় সকল পরিচিত। আসলে আমি এর আগে একটা লাইভ প্রোগ্রামে যুক্ত ছিলাম, সেখানে তো স্যারের কথা স্পেশালি বলেছি। তবে একটা গান আছে না যে কোথায় গেলে আমি পাবো তাহাকে, হ্যাঁ। তো কোথায় গেলে আমার বস পাবেন, যেখানে যে কাজ করার মতো সুযোগ, যে এর আগে অন্যান্য কোম্পানিগুলো থেকে শুরু করে যে বিভিন্ন যে সেকশন গুলো আছে, সেখানে দেখা গেছে যে সেন্টার মানে জয়েন করার পরে যারা কিউসি অর্থাৎ সেকশন জয়েন করে বা কেমিস্ট্রি হিসেবে জয়েন করে, দেখা গেছে তাদের গন্ডি কিন্তু তার নিজস্ব যে লাইনের যে ল্যাব আছে ওখান পর্যন্ত থাকে। কিন্তু আমাদের এখানে তার থাকার কারণ যে সুযোগ আছে সেন্ট্রাল ল্যাব, যেখান থেকে সকল ধরনের কাজগুলো প্রপারলি মেনটেন করা হয় আর কি। যে আমি বলবো যে আমি খুব হ্যাপি বা আমি একদম লাকি ম্যান বলা যায় আর কি, যে যেখানে যে এরকম একজন বস পাইছি যে ওনার সাথে বসে যে সকল ধরনের বিষয় শেয়ার করা যাচ্ছে, যে কোনো ধরনের প্রবলেম। ইভেন যদি রাতে 2টা বাজে, আমরা যখন নাইট শিফটে কাজ করি, রাতে 2টা বা রাতে 3টায় যদি কোনো প্রবলেম পড়ে, স্যারের সাথে ফোনে যোগাযোগ করি যে স্যার আমি এই প্রবলেম, স্যারের সাথে সাথে গাইডলাইন দিয়ে দিচ্ছে। শুধু সেটা না, স্যার কিন্তু মাঝে মাঝে নিজেই কিন্তু দেখা গেছে 3টা বা 4টা বা 5টা হঠাৎ করে ফোন দিচ্ছে যে সবার কি অবস্থা, লাইনে কোনো প্রবলেম আছে কিনা বা কোনো ধরনের প্রবলেম। এছাড়া আমার যখন লাইনের কাজ বন্ধ থাকে, আমি এই সেন্ট্রাল ল্যাবে আসতেছি, এখানে এসওপি দেখতেছি, বিভিন্ন ধরনের যে বিষয়গুলো আছে, টেস্ট গুলো আছে, ল্যাব টেস্ট আছে, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের টেস্ট গুলো আছে, এগুলো সবকিছু করার মতো সুযোগ পাচ্ছি। যে কথায় আমি বলবো যে এটা লাকি ম্যান আর কি। আর এছাড়া আরো একটা যে বিষয়টা, সেটা হচ্ছে আমি আসলে গত লাইভেও বলেছিলাম যে নোয়াখালীর মানুষ বা নোয়াখালী কলেজের যারা স্টুডেন্ট তাদেরকে টেস্ট ব্যাপারে কি পরিমাণ সুযোগ দেয় আর কি, যেটা হচ্ছে কল্পনাতীত একটা বিষয় আর কি। তো এক্ষেত্রে আরো একটা প্লাস পয়েন্ট হচ্ছে স্যার হচ্ছে আমাদের ডিপার্টমেন্টেরই, আমাদের কলেজের, আর সেকেন্ডলি তো হচ্ছে নোয়াখালী। সবকিছু মিলিয়ে দেখা গেছে যে কি স্যারের সাথে কাজ করা বা এত যে ফ্রেন্ডলি, এই যে আমাকে লাইব্রেরি সংযুক্ত হওয়ার পরে স্যারে কিন্তু নিজে আমাকে বলে নিয়ে আসছে যে সোহাগ আসো একসাথে থাকি কিছুক্ষণ বাড়তি কথা বলি। এই যে দেখা গেছে যে এরকম কিছু সুযোগ পাওয়া কিন্তু বিভিন্ন অন্যান্য সেক্টরের কথা আমি যদি বলি, যদি কেউ যদি অন্য কোনো কোম্পানিতে জয়েন করে, তাকে দেখা গেছে যে ওরা হচ্ছে একটা লাইনে দিয়েছে অথবা দেখা গেছে যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে দিয়ে দিচ্ছে। এখন ওয়াটারে যদি সে কাজ করলো 3 বছর 4 বছর, সে সেখানে কাজ করলো, কাজ করার পরে বের হওয়ার পরেও কিন্তু দেখা গেছে যে সে শুধু ওই প্ল্যান্টের কাছে আর কোনো কিছু তার কাছে শিখতে চাইবে না। এখানে দেখা গেছে আমি ওয়াটার
ট্রিটমেন্ট বা আমার এখানে যত ধরনের টেপ আছে সবগুলো কাজ, এর বাইরেও যে কাজগুলো আমরা বোতল তৈরি করার ফর্মে যে কিউসির যে ডকুমেন্টস গুলো মেনটেন করা লাগে, যে কাজগুলো করা লাগে, বিভিন্ন অন্যান্য আদার্স যে ব্র্যান্ডেড কাজগুলো মেনটেন করা লাগে, সবকিছু সব মিলিয়ে বলা যায় যে এখানের মতো কাজ শেখার মতো বা স্যার স্যার এখন আছেন আমাদের হেড হিসাবে, স্যারের চিন্তা ভাবনা হচ্ছে একরকম, স্যার যদি না থেকে অন্য কেউ head থাকতো তাহলে ওনার চিন্তা ভাবনা থাকতো যে অন্যরকম। তুমি বলতে যে ছেলেরা কেন সেন্ট্রালে আসবেন, কিংবা দেখা গেছে যে কি নোয়াখালীর মানুষ বা এভাবে আর বুঝলে তো অন্য মানুষরা যে চোখে দেখে আর কি নোয়াখালীর মানুষদেরকে। তো সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে কাজ শেখার জন্য যে আমাদের স্যার হচ্ছে যে পারফেক্ট মানুষ, আর কোথাও পাওয়া সম্ভব না। ধন্যবাদ সবাই। ধন্যবাদ সবাইকে। যেহেতু আমার ক্লাস করে মাথায় আসছেন, সেই মজুর ভাইয়ের কাছে কিছু প্রশ্ন থাকবে করার জন্য ততক্ষণ করছি পরবর্তী কন্টিনিউ করার জন্য। ধন্যবাদ মুকুলকে। আচ্ছা, একটু মাইক্রোফোনটা যদি মিউট করা যায় ভালো হয়। আচ্ছা, মিতু ভাই কি আছে? ও হ্যাঁ, আমি সবার কাছ থেকে মিতু বিদায় ভাইয়ের নিয়ে নিচ্ছি। কাছে আমার একটা প্রশ্ন, আমাদের বর্তমান অবস্থা নিয়ে। যারা হচ্ছে আমরা বিশেষ করে যারা অনার্স করে বের হয়ে গেলাম, বের হওয়ার পরে ধরেন আজকে প্রায় 2 বছরের মতো, মানে হয়তো ঠিক আছে সবাই বসে আছে, কোনো জায়গায় চাকরির জন্য সুযোগ পাচ্ছে না, বা করোনার কারণে। সেক্ষেত্রে মানে আমরা যখন পরবর্তীতে আমাদের কি করণীয়, আমাদের সরকারি চাকরির দিকে যাব, নাকি সরকারি চাকরির জন্য অপেক্ষা করব, নাকি কোনো প্রাইভেট প্রতিষ্ঠানের দিকে ঢুকে যাওয়াটা আমাদের জন্য ভালো হবে? আচ্ছা, স্যার একটু ফোনে কথা বলতেছে, তো ফোনে কথা বলা শেষ হলে স্যার আসবে, জয়েন করবে। আর মুকুল, আমি সবার কাছ থেকে তোমার মাধ্যমে বিদায় নিয়ে নিচ্ছি। আমাদের এখানে যে সকল শ্রদ্ধেয় বড় ভাইরা আছেন সবাইকে দেখতে ভালো লাগলো। সুকুল শাহ ভাইয়া, শঙ্কর দেবনাথ ভাইয়া, আবু শাকিল ভাইয়া, এছাড়া আমার স্নেহাশিস দুজন স্নেহাশিস মুকুল, আমি বিদায় নিচ্ছি। আমি আসলে সকলের আসি আবার অন্য কোনো লাইভ, অন্য কোনো আড্ডায় আবার দেখা হবে। ধন্যবাদ সবাই। ধন্যবাদ সোহাগকে। আমরা আমাদের মিটিং আবার সংযোগ করি। রাতুল, আমাদের শাকিল ভাইয়া রয়ে গেছে, তাকে কথা। হ্যালো, হ্যাঁ, আমাদের শাকিল ভাই রয়ে গেছেন, ওনার থেকে কোনো প্রশ্ন থাকবে? হ্যাঁ, ধন্যবাদ মুকুলকে। আমি চলে যাচ্ছি শাকিল ভাইয়ের কাছে। শাকিল ভাই, আপনি যদি আপনি যে প্রফেশনে আছেন সেই প্রফেশনে আপনি শুরু থেকে কিভাবে আপনি ওই প্রফেশনে গিয়েছেন, এবং আমাদের আপনার জুনিয়র যারা আছে তাদের উদ্দেশ্যে আপনার যদি কোনো পরামর্শ থেকে থাকে, চাকরির ক্ষেত্রে তাদের প্রথম দিকে কিভাবে শুরু করা, বা চাকরির জন্য কিভাবে পড়ালেখা করতে হবে, কিভাবে নিজেকে প্রস্তুত করতে হবে, আপনার সেই সুন্দর কিছু যদি উপদেশমূলক কিছু দিক নির্দেশনা যদি দিতেন, তাহলে আমরা উপকৃত হব। ধন্যবাদ রাতুল। আসলে ক্যারিয়ারটা হচ্ছে অনেকটা অনিশ্চিত থাকে, কিন্তু হ্যালো, হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, ক্যারিয়ারটা আসলে অনিশ্চিত থাকে। যখন আমরা নবম শ্রেণী, দশম শ্রেণীতে যখন আমরা সায়েন্স নিই, তখনই আমাদের ইচ্ছা হয় যে আমরা ডাক্তার বা ইঞ্জিনিয়ার হব, এরকম কিছু একটা। ঠিক তেমনি যখন আমরা যে কেমিস্ট্রিতে অনার্সে ভর্তি হই, তখন আমাদের সবারই একটা ইয়ে থাকে যে আমরা কেমিস্ট হব। এর পরবর্তীতে অবস্থার প্রেক্ষিতে এক একজনের ভিউ এক এক রকম হবে। এই যে আমার ভাইরা ব্যাংকার হচ্ছে, কেউ আবার ব্যাংকার অফ ট্র্যাকে চলে গেল কেমিস্ট থেকে। কিন্তু আমার আসলে মূলত কেমিস্ট্রিতে আসার পর থেকে আমার একটা টাইট্রেশনের প্রতি আলাদা একটা মায়া জন্মে যায়। টাইট্রেশন জিনিসটা আমার কাছে খুব প্রিয় ছিল। হ্যাঁ, টাইট্রেশন জিনিসটা আমার খুব ভালো লাগতো। তো ওই থেকে আমার কেমিস্ট্রি লাইনের দিকে আমার ঝোঁকটা বেশি ছিল। এক কথা বলতে গেলে আমি টাইট্রেশনের কিছুটা প্রেমে পড়ে যাই এরকম। তো আমার আসলে ক্যারিয়ার শুরু হয় প্রথমে স্টিল লাইনে। ওই যে সুপল হয়তো ছিল স্টিল লাইনে, তো আমি প্রথম জয়েন করি SARM। ওইটা আমি জয়েন করি
অনার্স পরীক্ষার পরে অর্থাৎ অনার্সের রেজাল্ট তখন আমাদের পাবলিশ হয় নাই। তখন আমি চট্টগ্রামে এসএআরএম এ একটা ভাটিয়ারি ওইখানে জয়েন করি কেমিস্ট হিসাবে। খুব ছোট ল্যাব। তো আমার ইচ্ছা ছিল কাজ শিখার, কারণ যেহেতু আমরা 3 বছর সেশন জাটের মধ্যে অলরেডি পার করে ফেলছি, তো মাস্টার্স অলরেডি ওইখানে থাকা অবস্থায় মাস্টার্স করি। তো এসআরএম থেকে আমি চলে যাই ওইখানে প্রায় 1.5 বছর মতো জব করি। এরপরে কেএসআরএম এ জব করি। কেএসআরএম এর পরবর্তীতে আমি লাস্ট ইয়ে করি বিএসআরএম এ। অর্থাৎ সবগুলো আমার কেমিস্ট হিসাবে জব, ল্যাবেই করা। আমার মানে ইচ্ছা ছিল কেমিস্ট হিসাবেই থাকা। তো যাই হোক, চিটং এ থাকা অবস্থায় যখন এই যে পিওসিএল পদ্মা অয়েল এখানে প্রথম শ্রেণীর একটা জবের সার্কুলার দেখি, তখন ওইখানে ছিল কেমিস্ট্রি বেসড জবটাই, অ্যাগ্রো পেস্টিসাইডের। ওইটাও বলা যায় যে আমার সেমি ট্র্যাক বলা চলে। হ্যাঁ, কি শুনতে পাচ্ছেন? হ্যালো। দুঃখিত, ওনার মনে হয় নেটওয়ার্ক প্রবলেমের কারণে আমরা একটু ওনার সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে। মুকুল, আমরা কি তাহলে পরবর্তী পর্ব আমাদের শঙ্কর ভাই আমাদের একটু কথা বাকি রয়ে গেছিলেন, উনি আমাদের বাকি যে নির্দেশনা দেওয়ার কথা ছিল একটু যদি শঙ্কর ভাই আবার একটু কন্টিনিউ করতেন। শঙ্কর ভাই শুনতে পাচ্ছেন? যে ভাই আপনার অসংখ্য যে কথা বলছিলেন সেগুলো একটু কন্টিনিউ করার জন্য অনুরোধ করছি। আর আগে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাকে মাঝখানে ব্রেক করার জন্য। আমাদের মঞ্জু ভাই চলে যাবে, এই জন্য ওনাকে একটু সুযোগ দিতে হয়েছিল আর কি। আপনি একটু যদি কন্টিনিউ করতেন বাকি অংশ থেকে, যে রেজাল্ট নিয়ে একটা কথা বলতে চাচ্ছিলেন সেটা একটু যদি কন্টিনিউ করেন। হ্যাঁ, রেজাল্ট হয়েছে যেমন ব্যাংকে এখন আসলে সবচেয়ে বেশি সার্কুলার হচ্ছে আমাদের এই যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক ওগুলাতে আর কি। তো অনার্স লাইফের পরে তো সবারই প্রথম টার্গেট থাকে একটা জবে ঢুকা। হ্যাঁ, তো যেহেতু অ্যাজ এ কেমিস্ট্রি স্টুডেন্ট আমাদের জন্য একটা সেক্টর মোটামুটি খোলাই থাকে, সেটা হচ্ছে এই যে কোয়ালিটি কন্ট্রোলার বিভিন্ন কোম্পানিতে কেমিস্ট হিসেবে আর কি। তো সেটা যদি কারো যাওয়ার ইচ্ছা থাকে ওই অনার্স কমপ্লিট করার পরে এন্ট্রি করে নেওয়া উচিত। আর যদি কারো অন্যান্য সেক্টরে মুভ করার মতো মেন্টালিটি ক্রিয়েট হয় যে না আমি গভর্নমেন্ট জব সেক্টরে যাব, অথবা এই আবার গভর্নমেন্ট সেক্টরের মধ্যে জব সেক্টরের ভিতরে তো অনেকগুলা দিক আছে সেটা এই, এখন তো আবার বিসিএস যে ক্রেজটা বের হইছে যে আমি অনার্স কমপ্লিট করছি আমার বিসিএস দিতেই হবে, এই ধরনের একটা মেন্টালিটি নতুন করে ক্রিয়েট হইতেছে সবার মধ্যে। তো সেটা ভালো। বিসিএস তো এখন সবচেয়ে লুক্রেটিভ একটা জব, সম্মান, টাকা পয়সার ব্যাপারটা পরে, সবচেয়ে সম্মান আর আমাদের যেটা সবচেয়ে বেশি দরকার পাওয়ার। তো যদি বিসিএস লাইনে যাইতে চায় তাহলে ওইভাবে প্রিপারেশন নেওয়া। আর ব্যাংকের যে প্রিপারেশনটা এটা আসলে ইউনিক। দেখা যায় বিসিএস এ মোটামুটি প্রিপারেশন না নিলে কেউ প্রিলিতেও টিকবে না, কিন্তু ব্যাংকে উইদাউট এনি প্রিপারেশন সে আসে কিন্তু ব্যাংকে টিকে যেতে পারে। তার মানে ব্যাংকের জন্য যে প্রিপারেশনটা সেটা কিন্তু 2-1 দিনের প্রিপারেশন না, এটা ক্লাস 1 থেকে ওই প্রিপারেশন। ক্লাস 1 থেকে কেউ যদি ম্যাথ আর ইংলিশে ভালো থাকে সে মানে এনি টাইম অনার্স কমপ্লিট করার পরে সে ব্যাংকে আসে পরীক্ষা দিয়েই টিকতে পারে। আমাদের সিনিয়র অফিসার ব্যাচে অনেকেই আছে যাদের ফার্স্ট জব, ফার্স্ট ভাইবা, ফার্স্ট অ্যাপ্লিকেশন, এরকম অনেক আছে ব্যাংকে, কারণ ওদের বেসিকটা অনেক স্ট্রং ছিল ম্যাথ আর ইংলিশের। আর রেজাল্টের যে ব্যাপারটা, ব্যাংকে অ্যাপ্লাই করতে হলে যে কোনো 2টা ফার্স্ট ক্লাস লাগে, সিনিয়র অফিসার অ্যাপ্লাই করতে হলে 2টা ফার্স্ট ক্লাস লাগে। এখন কারো যদি অনার্স পর্যন্ত যদি একটা ফার্স্ট ক্লাস থাকে তাহলে সেক্ষেত্রে তাকে মাস্টার্সে আরেকটা ফার্স্ট ক্লাস তুলে নিতে হয়, সেক্ষেত্রে তার মাস্টার্সটা দরকার হয়। আর তার যদি অনার্সের ভিতরে যদি 2টা ফার্স্ট ক্লাস সমতুল্য সিজিপিএ থাকে তাহলে ওর জন্য কিন্তু মাস্টার্সটা দরকার হচ্ছে না। সেজন্য আমরা অনেকে কি করি, অনার্সটা শেষ করে চাকরিতে মুভ করার চিন্তা করি, কিন্তু সে অনার্স শেষ করে মাস্টার্স করবে না কি না করবে সেটা ডিপেন্ড করে সে কোন সেক্টরে যেতে চাচ্ছে তার উপর। কারণ বাংলাদেশ ব্যাংকের এডি, সরকারি ব্যাংকের সিনিয়র অফিসারে কিন্তু 2টা দ্বিতীয় শ্রেণী লাগে, ফার্স্ট ক্লাস লাগে, 2টা প্রথম শ্রেণী লাগে। সেক্ষেত্রে অনার্স পর্যন্ত যদি কারো একটা ফার্স্ট ক্লাস থাকে তাকে মাস্টার্স করে আরেকটা ফার্স্ট ক্লাস করে নিলে
সে সিনিয়র অফিসার অথবা বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরে অ্যাপ্লাই করার যোগ্যতা অর্জন করবে। এটা হচ্ছে সিজিপিএস যে ব্যাপারটা, এটা সূক্ষ্ম একটা ব্যাপার। আর আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা ন্যাশনাল ভার্সিটি স্টুডেন্ট। এই মানে এই এই ইঁদুরটা যে মাথার ভিতরে ঢুকলে আর বাড়িতে চায় না। আমরা ন্যাশনাল ভার্সিটি স্টুডেন্ট, আমরা হয়তো পারবো না ওদের সাথে। হ্যাঁ ঠিক আছে, আমরা পাবলিক ভার্সিটিতে যারা চান্স না পায় কোনো কারণে, তারপরে সে ন্যাশনাল ভার্সিটিতে আসে। কিন্তু এই যে আমাদের যে বিগত যে কয়েকটা বিসিএস এর রেজাল্ট, এটা মানে যদি আমরা দেখি, মানে সঠিক রেজাল্টটা যদি দেখি, আশেপাশে দেখলেও দেখা যাবে ন্যাশনাল ভার্সিটির স্টুডেন্টদের যথেষ্ট পদচারণা আছে বিসিএস লেভেল, এখন যথেষ্ট আছে। তারপরে ব্যাংকে তো অ্যাভেলেবেল আছে, ব্যাংকে। তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে ন্যাশনাল ভার্সিটি যে ভার্সিটি হোক, আপনি ভালো একটা জব যদি আপনি পেতে চান, আপনার মানে লড়াই করার একটা মন মানসিকতা থাকতে হবে। অবশ্যই লড়াই করার একটা মন মানসিকতা থাকতে হবে। কারণ নিয়োগ যেখানে 100টা পোস্ট থাকে, সেখানে দেখা যায় 2 লাখ ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছে। তো তার মানে কি 2 লাখ ক্যান্ডিডেট থেকে ওরা 100টা তো নিবে একদম মানে ছেঁকে ছেঁকে ফিল্টার। আমরা যে ওই যে ভাই বললো সেন্ট্রিফিউজ বা ফিল্টার করলে যেরকম ঠিক ওই রকম মানুষ, মানে আপনি যোগ্য হইলেই হবে না, আপনারা যোগ্যদের মধ্যে অন্যতম হইতে হবে চাকরি লেভেলে আসতে হলে এখন। কারণ আমি নোয়াখালী কলেজ থেকে পড়ে বের হয়েছি, আমি অতটা বেশি পড়ি নাই এটা কোনো কথা না, কিন্তু পরে আমার জব সেক্টরে যে আমার ঠিকই বুয়েটের ফার্স্ট স্টুডেন্টের সাথে কম্পিটিশনে যাইতে হবে। যে সিভিল ইঞ্জিনিয়ারিং এ ফার্স্ট হয়েছে, ও এখন দেখা যাবে ব্যাংকের সিনিয়র অফিসারে দিচ্ছে, ও বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরে দিচ্ছে। তার মানে আমি কোত্থেকে পড়াশোনা করে আসছি না আসছি সেটা বড় কথা না, আমি কার সাথে মানে প্রতিযোগিতায় নামতেছি সেটা হচ্ছে বড় কথা। মানে ওদের দেখে আমাকে প্রিপেয়ার্ড হইতে হবে। আরেকটা কথা হচ্ছে আমাদের স্কিলটা থাকে, শুধু মোটিভেশনটা দরকার। আমাদের স্কিল সবার ভিতরেই থাকে, আমরা সবাই পড়লে পারি, শুধু এই লেভেলে আসে মোটিভেশনটা দরকার। আর অনার্স কমপ্লিট করার পরে আমরা বয়সের এমন একটা স্টেজে যাই যেখানে আরেকজনের মোটিভেশন থেকে সেলফ মোটিভেশনটা সবচেয়ে বেশি দরকার। আরেকজনের মোটিভেট করে আপনাকে বেশি দূর নিতে পারবে না যখন আপনি নিজ থেকে যদি সেলফ মোটিভেটেড না হন। এটা হচ্ছে নতুনদের জন্য আর কি। আর কেউ যদি কেমিস্ট্রি লাইনে যাইতে চায় তার জন্য তো পুরা পথ খোলা, অনেকগুলো কোম্পানি আছে, ইচ্ছা করলে যাওয়া যাবে। তবে গভর্নমেন্ট জবগুলোর আমরা বেশি প্রিফার করি। এই যে করোনার যে ক্রাইসিসটা চলতেছিল গত বছর, ওই সময় মানুষ বুঝে গেছে যে গভর্নমেন্ট জবে আসলে একটা দরকার গভর্নমেন্ট জব। যার জন্য আমি মনে করি অনার্স লাইফ কমপ্লিট করার পরে অ্যাটলিস্ট 1 বছর নিজেরা সময় দেওয়া দরকার। 1 বছর কি 1.5 বছর, মানে নিজেকে একটু জাস্টিফাই করা, নিজেকে একটু কম্পিটিশনের ফিল্ডে ছেড়ে দেওয়া যে আমি কতটুকু পারি। মানে ওই 1.5 বছর মানে একদম তপস্যার মতো নিজেরা ছেড়ে দেওয়া, মানে সবকিছু ছেড়ে শুধু আমি দেখবো যে দেশের হাইস্ট লেভেলের কম্পিটিটরদের সাথে আমি কতটুকু খেলতে পারি। অ্যাটলিস্ট 1.5 বছর, মানে 1.5 বছর অ্যাটলিস্ট সবকিছু ছেড়ে নিজেরা তৈরি করা। আর যদি ভালো কোনো চাকরি যেমন বিসিএস বা ব্যাংকের ভালো কোনো বাংলাদেশ ব্যাংকের এডি আছে, আরো অনেক ভালো ভালো পোস্ট আছে। ভালো চাকরি বলতেই আমরা বিসিএস কে বুঝি। বিসিআইসি এর অনেক ভালো পোস্ট আছে, বিসিএসআইআর এর সায়েন্টিফিক অফিসের খুব ভালো পোস্ট, এগুলো অনেক ভালো ভালো লেভেলের চাকরি আছে। আপনি যদি ওইসব চাকরি পেতে চান, আপনার অনার্স সেকেন্ড ইয়ার থেকে পড়াশোনা শুরু করতে হবে চাকরির জন্য। 2য় বর্ষ থেকেই নিজের তৈরি করা শুরু করতে হবে। আর আরেকটা কথা তো স্বপ্ন দেখতে হবে ভাই, প্রচুর স্বপ্ন দেখতে হবে, লম্বা লম্বা স্বপ্ন দেখতে হবে। মানুষ তার স্বপ্নের সমান বড়। স্বপ্ন অবশ্যই দেখতে হবে, হয় নিজে দেখতে হবে, নাহলে বড় কাউরে দেখে ওর মতো হওয়ার মতো স্বপ্ন দেখতে হবে, যে আমি অমুকের মতো হবো। আর আরেকটা কথা হয়েছে, আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিদের অনেক ক্রাইসিস থাকবে, ক্রাইসিস ওভারকাম করে নিজেরাই স্ট্রং হয়ে পড়াশোনা করতে হবে। এটা হচ্ছে নতুনদের জন্য আর কি। এটাই।
আর কম্পিটিশনের ফিল্ডে চলে গেলে অনেকগুলো অভিজ্ঞতা নিজের মধ্যে এমনি চলে আসে, আমার কি করতে হবে। সবচেয়ে বড় দরকার হয়েছে মানে নিজের কনফিডেন্স নিয়ে, মানে আমি কি হব এই জিনিসটা আগে স্থির করা, মানে লক্ষ্যটা স্থির করে ওই লক্ষ্যটার দিকে আস্তে আস্তে যাওয়া। যদি ওই লক্ষ্যের থেকে ট্র্যাক থেকে বের হয়ে চলে আসি তাহলে ওই লক্ষ্য স্থির করে লাভ নাই। এটাই ভাই। আচ্ছা, ধন্যবাদ শঙ্কর দেবনাথ ভাইকে। আমরা একটু আগেই আমাদের আবু শাকিল ভাইয়ের কাছ থেকে শুনছিলাম, ওনার নেটওয়ার্ক প্রবলেমের কারণে ওনার কাছ থেকে আমরা একটু বিচ্ছিন্ন হয়েছিলাম। এখন উনি আবার আসছে আমাদের মাঝে। আমি আবারও ওনার কাছে চলে যাচ্ছি। ভাইয়া যদি একটু কিছু বলতেন। আমি আপনার কাছে আরো একটা প্রশ্ন রাখতে চাচ্ছি, যেটা মিতু ভাইয়ের কাছে রাখছিলাম, যে আমরা যারা বর্তমানে করোনার কারণে এই যে কোনো পরীক্ষা দিতে পারতেছি না, বা আহ, কোনো, অর্থাৎ আমাদের সরকারি চাকরি বলেন বা সবগুলোতেই বলেন, তো এখন আমাদের কি করণীয় উচিত, এক্ষেত্রে আপনার যদি কোনো মতামত থাকে, প্লাস আপনি যেভাবে আপনার ক্যারিয়ারটা শুরু করছিলেন ওই বিষয়ে কিছু বলবেন। আর আমাদের ছোট ভাইদের জন্য যারা দেখা গেছে অনেকেরই অনার্সের ফাইনাল ইয়ারে যারা ওই যে ল্যাবটা বাকি আছে, ওদের রেজাল্ট হয় না, ওদের জন্য কি করণীয়, প্লাস আমরা যারা যে অনার্স শেষ করে প্রায় আজকে 2 বছরের উপরে বসে আছি, তাদের জন্য তাদের কি করণীয়, এই বিষয়গুলো যদি নিয়ে একটু বলতেন আর কি। আচ্ছা, ধন্যবাদ রাতুল। যা হচ্ছে যে কেমিস্ট্রির স্টুডেন্ট হিসেবে আমি বলি যে কেমিস্ট্রির স্টুডেন্ট কখনো বেকার থাকে না। যে ফার্স্ট অফ অল কেমিস্ট্রি স্টুডেন্ট কখনো বেকার থাকে না। যদি তার ইচ্ছা হয় বেকার থাকার তাহলে সে থাকবে, না হলে কিন্তু সে বেকার থাকবে না। অ্যাটলিস্ট সে টিউশনি হলেও করবে, অর্থাৎ তখনও সে একটা কর্মের মধ্যে জড়িত থাকবে। এক। আর দ্বিতীয় হচ্ছে, যেহেতু এখন চাকরির বাজার খুবই খারাপ, সার্কুলার হচ্ছে না করোনার কারণে, এখন কিন্তু প্রিপারেশন নিয়ে এই সময়টাকে আমরা কিন্তু কাজে লাগাইতে পারি। যারা ছোটরা আছে, প্রিপারেশন নেওয়ার এখনই উপযুক্ত সময়, ঘর থেকে বের হওয়ার দরকার নাই, তাহলে সেফটিও থাকলো, নিজের সময়টাও কাজে লাগলো। যখন পরিবেশ স্বাভাবিক হবে তখন আমরা ইনশাল্লাহ চাকরির জন্য ট্রাই করব। এই। আর দ্বিতীয়ত হচ্ছে যে একটু আগে যেটা ওই যে শঙ্কর দেবনাথ বলছিলেন যে মনোবল রাখতে হবে, মনোবল ছাড়া যাবে না। আমরা নোয়াখালীর স্টুডেন্ট, কেমিস্ট্রির স্টুডেন্ট, ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট, এটা এক প্রকার আমাদের একটা সাইনবোর্ডের মতো, যে সবখানে গেলে একটু মিস্টার ইয়ে করে, এস্টিমেট করে। তবে এই জিনিসটা ওভারকাম করব আমরা আমাদের গুণে। আমরা কিন্তু পাবলিক ইউনিভার্সিটির চেয়েও কিন্তু বেশি সিলেবাস আমরা পড়ে আসছি, কিন্তু তারা সিলেক্টেড জিনিসগুলোই পড়ছে কেমিস্ট্রির। আমরা কিন্তু বাস্ট সিলেবাস পড়ে আসছি, আমাদের নির্দিষ্টতা ছিল না কোন বই, কোন রাইটার, কোন প্রশ্ন, এটা কিন্তু আমরা জানতাম না। আমরা কিন্তু অল ওভার অনেকগুলোই পড়ছি। তো সেই ক্ষেত্রে আমাদের স্কিল কিন্তু তাদের চেয়ে কম না। ও, আমরা যখন এই যে আমি যখন বিএসআরএম এ জব করি, তখন আমরা জব করতাম বুয়েটের স্টুডেন্ট যারা, বুয়েটের এবং রাজশাহী ইউনিভার্সিটির যে ম্যাটেরিয়াল সায়েন্স যেটা, ওদের সাথে আমাদের কম্পিটিশন ছিল। আমরা ওদের সাথে কাজ করে আসছি এবং ওদের সাথে কম্পিউটারে কাজ করে আসছি, কিন্তু আমরা কিন্তু পিছাই নাই। কেমিস্ট্রির স্টুডেন্ট কখনো আসলে ফেলিউর হয় না যদি তার ইচ্ছা থাকে। তো জবের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে কনফিডেন্স রাখতে হবে, যে আমি যেটা করতে চাচ্ছি এটা কিন্তু আমার 100% কনসেন্ট্রেট করতে হবে। আমি যদি চাই যে না আমি ওই কেমিস্ট্রি লাইনে করব, তো কেমিস্ট্রি লাইনের দিকে অবজারভেশন রাখি, ওইভাবে ওই যে অনার্সের পর পরে যদি সুযোগ থাকে সময়টাকে কাজে লাগাই, ট্র্যাকে ঢুকে যাইতে হবে। আর যদি ইচ্ছা হয় না আমি গভর্নমেন্ট জবে করব, মাস্টার্স কমপ্লিট হোক, পাশাপাশি চাকরির পড়াও করতে থাকলে আমার মনে হয় যে ওইটাই বেস্ট হয়। যে এদিকে একদিকে কনসেন্ট্রেশন থাকলো, জবের পাশাপাশি এটা এক্সট্রা অর্ডিনারি হইতে হয়, জবের পাশাপাশি বিসিএস এর জন্য বা ব্যাংকের জন্য পড়ার জন্য প্রচুর পরিমাণ সময় দিতে হয়। যা আসলে আমি যে এখন সেক্টরটাতে আছি, ওইটাতে আমার এন্ট্রি ছিল অ্যাগ্রোকেমিক্যালস অফিসার হিসাবে, অর্থাৎ পেস্টিসাইড যেটা কেমিস্ট্রি রিলেটেড ছিল, দেখে আমি ওইখানে আসলে ইন্টারভিউটা দিই। এর পরবর্তীতে এই স্বায়ত্তশাসিত যেটা সরকারের অধীনে যে জবটা করি, ওইখানে আমাকে আমার কম্পিটিটর ছিল অ্যাগ্রোনমিস্ট, অর্থাৎ কৃষিবিদ যারা। আমরা কেমিস্ট্রি পড়ে আসছি, তারা কৃষিবিদ অ্যাগ্রোকেমিক্যাল থেকে আসছে, ওইখানেও কিন্তু আমরা জব করে আসছি। এখন হয়তো আমার আবার ডিভিশন চেঞ্জ, ট্রান্সফার হয়েছে ওয়েলের সেক্টরটাতেই। তবে এখন আমরা আমাদের কম্পিটিটর কে? পাবলিক ইউনিভার্সিটির অন্যান্য ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি হয়েছি দেখি যে আমরা পিছিয়ে আছি তা কিন্তু না,
আমরা কিন্তু ওদের সমান তালেই যাচ্ছি। কিছু কিছু ক্ষেত্রে ওদের পারফরমেন্স আমাদের চেয়েও ভালো। যারা আমরা গ্রাম থেকে উঠে আসছি, মানে বলা চলে যে গ্রাম থেকে যারা যাবে তারা কোনোখানেই ঠেকবে না, মাটি থেকে শুরু করে 5 স্টার হোটেল পর্যন্ত কোনোখানেই কিন্তু আমরা আসলে ঠেকি নাই এখন পর্যন্ত। ইনশাল্লাহ আমাদের ছোট ভাইরাও কোনোখানে ঠেকবে না। তো যারা এখন স্টুডেন্ট আছে তাদের প্রতি সবার প্রতি একটা ইয়ে থাকবে যে সিনসিয়ার হইতে হবে। জব করব, জবের ক্ষেত্রেও সিনসিয়ার হইতে হবে, পড়ালেখা করব, পড়ালেখার ক্ষেত্রেও সিনসিয়ার হইতে হবে। সিনসিয়ার হইলে ইনশাল্লাহ মনে হয় না বাধা থাকবে। ধন্যবাদ রাতুল। আম, ধন্যবাদ শাকিল ভাইকে ওনার গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করার জন্য। আমি চলে যাচ্ছি মুকুলের কাছে। মুকুল, পরবর্তী পর্বটা কন্টিনিউ করার জন্য ধন্যবাদ। ধন্যবাদ। বরাবরই হচ্ছে আমাদের একটা মজার পর্ব থাকে। তো আমাদের এই মজার পর্ব হচ্ছে আমাদের কিছু ধাঁধা টাইপের কোশ্চেন থাকবে আমাদের আজকের অতিথিদের জন্য। তো হচ্ছে আমাদের যে অর্থাৎ এটা আমরা একটা গুগলি বলি বা ধাঁধা বলি, তাই কিছু বলি না কেন, আমরা এটা হচ্ছে মজা করার জন্য হচ্ছে আমাদের অতিথিকে কিছু প্রশ্ন করবো, ওনারা একটু উত্তর দিবেন। আমি প্রথমে চলে যাব হচ্ছে আমাদের এই শঙ্কর দেবনাথ ভাইয়ের কাছে। প্রথম প্রশ্নটা সেটা হচ্ছে একটু আপনি শুনবেন। সেটা হচ্ছে আমাদের আপনার কাছে যে প্রশ্নটা সেটা হচ্ছে দেখেন, দুটো পা আছে, কোমর আছে, তবু চলতে পারে না, উত্তরটা কি হবে? দুটো শাকিল পা ভাই আছে, দুটো পা আছে, কোমর আছে, তবু চলতে পারে না। শুনতে পাচ্ছেন? প্রশ্নটা হচ্ছে শুনতে পাচ্ছি। জি ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, দুটো পা আছে, কোমর আছে, তবু চলতে পারে না। উত্তরটা যদি আমাদের অন্য কোনো অতিথিও পারেন জানাবেন। শাকিল ভাই আছেন, শুভর ভাই আছেন। দুটো পা আছে, কোমরও আছে, কিন্তু চলতে পারে না। আমাদের দর্শক যারা আজকে আমাদের লাইভটা দেখতেছেন তারাও কমেন্ট করে জানাতে পারেন আমাদের আজকের এই প্রশ্নগুলোর উত্তর তারাও জানাতে পারে। আচ্ছা, শঙ্কর ভাই তাহলে চিন্তা এটা ফুল প্যান্ট হবে। ধন্যবাদ শাকিল ভাইকে সঠিক উত্তর দেওয়ার জন্য। মানে আমাদের প্যান্টের কিন্তু বা আমরা কিন্তু দেখেছি আমাদের কোমরও থাকে, আবার দুটা পাও থাকে, কিন্তু সে কিন্তু নিজে চলতে পারে না। ধন্যবাদ ঠিক আছে। শাকিল ভাইকে। আচ্ছা, আমরা হচ্ছে কোনো উপহার থাকছে নাকি? উত্তর যে দিলাম কোনো উপহার থাকছে? জি জি ভাইয়া। উপহারের বিষয়ে যেটা বলছিলেন ভাইয়া, অবশ্যই উপহারের ব্যবস্থা আছে। আমরা আমাদের যে ফাইনাল আমরা যখন আমাদের লাইভ সেশন শেষ করব, অর্থাৎ করোনাকালীন সময় যখন শেষ হবে তখন আমাদের গেস্ট যারা আছে তাদের সকলের জন্য উপহারের ব্যবস্থা আছে। ধন্যবাদ। মজা করলাম। আচ্ছা, সুবল ভাইয়ের কাছে আমার কোশ্চেন, আপনি শুনতে পাচ্ছেন আশা করি। আপনার কাছে কোশ্চেন হচ্ছে, দেখেন, পি এমন একটি লেটার, এর সাহায্যে একটি প্রাণীও বোঝায়, কি উত্তর হবে কি? বুঝিনি প্রশ্নটা আরেকবার। প্রশ্ন হচ্ছে, পি এমন একটি লেটার, এর সাহায্যে একটি প্রাণীও বোঝায়, মানে পি দ্বারা একটা প্রাণীও বোঝায়। বি। হ্যাঁ, পি এমন একটি লেটার যেটা একটা প্রাণীও বোঝায়। আমাদের বাকি অতিথিরা পারলো একটু আনসার দিবেন। বি মানে মৌমাছি আর কি। দিয়ে আমাদের একটা মৌমাছি বোঝায়, একটা প্রাণীর নাম। ধন্যবাদ সুবল ভাইকে। এরপর আমরা চলে যাবো হচ্ছে আমাদের শাকিল ভাইয়ের কাছে। আমাদের কোশ্চেন সেটা হচ্ছে, কি এমন অঙ্গ যা বলতে অনেক সহজ কিন্তু করা সহজ নয়, কি হবে? কি এমন অঙ্গ যা বলতে অনেক সহজ, কি এমন অঙ্ক যা বলতে সহজ কিন্তু করা সহজ নয়? কি এমন অঙ্ক না অঙ্ক? অঙ্ক, কি এমন অঙ্ক যেটা বলতে সহজ কিন্তু করা কঠিন? এটা আমরা প্রায় কিন্তু বলে থাকি। শাকিল ভাই তাহলে একটু চিন্তা করে উত্তর দিবেন। আমি আমাদের আবার শঙ্কর ভাইয়ের কাছে আবার একটা কোশ্চেন, আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন। সেটা হচ্ছে, আমাদের বন্ধু রাতুল ফাঁকা মাঠে দাঁড়িয়ে আছে,
সে একটা বলে শট মারলো, বল 10 ফুট উপরে উঠলো, আবার তার কাছে চলে আসলো, কিভাবে সম্ভব? আমি যদি কোশ্চেনটা আবার একটু বলি, আমার বন্ধু রাতুল একটা ফাঁকা মাঠে দাঁড়িয়ে আছে, সে একটা বলকে শট করলো যেটা 10 ফুট গেল, বলটা কিভাবে আবার তার কাছে ফেরত আসলো? শঙ্কর ভাই শুনছেন? হ্যাঁ, শুনছি তো। ফাঁকা মাঠে মানে ফাঁকা মাঠে আমার বন্ধু দাঁড়িয়ে আছে, সে একটা বলকে কিক করলো যেটা আবার 10 ফুট গেল, যাওয়ার পরে তার কাছে আবার চলে আসলো, কিভাবে? সুবল ভাই কি পারবেন? বলটা উপরে হ্যাঁ, দিকে উপরের দিকে কি করলো আর কি? উপরে দিকে বল কিক তো করলে সে উপরে উঠবে, উঠে আবার তার কাছে আসবে। বলটা সোজা উপরে দিয়ে কিক করা হয়। হ্যাঁ, ধরে নিলাম একটু সোজা উপর দিকে নিক্ষেপ করলো, তাহলে কিভাবে আসলো তার কাছে? এখানে তো একটা ফ্যাক্টর কাজ করে। বল উপরে গেলে তো সেটা নিচে আসবে স্বাভাবিক। না, গ্র্যাভিটেশন হ্যাঁ, মানে অবিকর্ষণ কারণে সে আবার তার কাছে চলে আসবে বলটা। এটা ছিল উত্তর। আর আবু শাকিল ভাইয়ের কাছে যে কোশ্চেনটা ছিল, কোন অঙ্কটা বলতে সহজ কিন্তু করা কঠিন, এটা কি পারবেন? সরল অঙ্ক। জি জি ভাইয়া, ধন্যবাদ শঙ্কর ভাইকে সঠিক উত্তর দেওয়ার জন্য। সরল অঙ্কটা বলতে সহজ কিন্তু আসলে করাটা আসলে কিন্তু আমাদের কঠিন হয়ে যায়। আচ্ছা, সর্বশেষ আবার শাকিল ভাইয়ের কাছে আসবো। শাকিল ভাইয়ের কাছে যে কোশ্চেনটা সেটা হচ্ছে, জি 16/16 এদের ঠান্ডা লাগলে, মানে 16 এবং 16 এদের ঠান্ডা লাগলে কেমন আওয়াজ হবে এবং কেন? 16/16 এদের আওয়াজ ঠান্ডা লাগলে আওয়াজ করবে, কেমন আওয়াজ হবে এবং কেন? 16 এবং 16 হ্যাঁ হ্যাঁ, 16 এবং 16 ঠান্ডা লাগলে আওয়াজ করবে, কেমন আওয়াজ হবে? বাকিরা যারা আছেন তারা যদি বলতে পারেন একটু জানাবেন, আমাদের দর্শক যারা আছেন তারা একটু জানাবেন কমেন্ট বক্সে। পারবেন? শঙ্কর ভাই, সুবল ভাই আছেন? দাঁতের কাটা লেগে যেমন শব্দ তেমন হবে ঠান্ডায়। ধন্যবাদ সুবল ভাইকে এই কঠিন প্রশ্নটা দেওয়ার জন্য। আমাদের দাঁতের উপরে 16টা থাকে আর নিচে 16টা থাকে, একটা যেটা হবে সেটা হবে। ধন্যবাদ এই পর্বে মজাফর আমাদের অংশগ্রহণ করার জন্য, আজকের অতিথিদেরকে। আমাদের কিছু দর্শক আমাদের কমেন্ট করেছেন, আমাদের হেমন রাহান ভাই যিনি বলেছেন সবার জন্য শুভকামনা এবং সময় দেওয়ার জন্য, উনি আমাদের নিজেকেও সময় দিচ্ছেন, উনি এখানে আছেন, ভাইয়াকে ধন্যবাদ। এরপর আমাদের আব্দুল গোপ্রান, রাকিব ভাই সম্ভবত উনি এসআই, উনি বলছেন শাকিল ভাই আই এম ওয়াচিং, শাকিল ভাইকে দেখছেন। আমাদের সৈকত সাহেব বলছেন ওয়েল ডান ব্রো। সবাইকে ধন্যবাদ আজকে যারা দর্শক আমাদের দেখছেন। এই পর্যায়ে আমাদের রাহান ভাই আছেন। রাহান ভাই আজকে আমাদের অতিথির উদ্দেশ্যে যদি কোনো কথা বলতে চান একটু আপনি যদি বলেন তাহলে সুবিধা হচ্ছে। রাহান ভাই শুনতে পাচ্ছেন আশা করি। আচ্ছা, ধন্যবাদ। আমি প্রতিদিনই এটা বলার চেষ্টা করি আমাদের যারা এখানে গেস্ট হিসেবে আসেন, আমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকে, সেটা হচ্ছে এরকম যে যারা যে গভর্নমেন্ট জবে আসলে তো ওরকম অপরচুনিটি হয়তো থাকে না, কিন্তু তারপরে একটা ইনস্ট্রাকশন থাকে জুনিয়রদের প্রতি, কিভাবে ওরা নিজেদেরকে প্রস্তুতি নিবে সেই ধরনের একটা ইনস্ট্রাকশন। কারণ যে আমাদের যখন একটা স্টুডেন্ট গ্রাজুয়েশন কমপ্লিট করে, সাধারণত তার মধ্যে বিভিন্ন ধরনের হতাশা কাজ করে যে সে কি করবে। আসলে যে এখানে আপনারাও বলছেন, আমরাও এটা বিলিভ করি যে একটা কেমিস্ট্রি স্টুডেন্ট তার যে ভেরিয়েশন গুলা, স্কোপ অনেক দিকে সে মুভ করতে পারে, তার মানে অপশন গুলো অনেক বেশি, সে যে কোনোটা সুযোগ মানে অপশন গুলো থেকে চুজ করে নিতে পারে। সেই ক্ষেত্রে যে আমরা প্রতিদিন চেষ্টা করতেছি আমাদের বিভিন্ন সেক্টরে যারা মোটামুটি এস্টাবলিশড বা বিভিন্ন সেক্টরে আছেন ওনাদেরকে নিয়ে আসার। ওনারা যখন বিভিন্ন সেক্টর নিয়ে একটা মতামত দিবেন, পরামর্শ দিবেন, সেক্ষেত্রে কি আমাদের যারা জুনিয়ররা আছে বা চাকরি ইন্টারাকশন, তাদের মধ্যে একটা ভালোবাসা কাজ করবে, তারা ব্যাংকিং নিয়ে একটা প্রস্তুতি নিয়ে নিজেদেরকে সেভাবে ক্যারিয়ারে ডেভেলপ বা এস্টাবলিশ করার সুযোগ পাবে। যারা ইন্ডাস্ট্রি লেভেলে বা কেমিস্ট লেভেলে চাকরি করার ইচ্ছা, তারা ওভাবে করবেন। যারা গভর্নমেন্ট জবের প্রতি ইন্টারাকশন, তারা গভর্নমেন্ট জবের প্রতি এভাবে যখন একটা পরামর্শ শুনবে তখন তার ওইটার প্রতি একটা ইন্টারাকশন হবে। এটা আমি সবসময় বলি এবং আপনারাও সেভাবে চেষ্টা করেন দেওয়ার জন্য। আরেকটা জিনিস আমি বলবো, আপনারা যদি আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, সেখানে যদি মাঝে মধ্যে জাস্ট একটু সংক্ষেপে হয়তো 3-4 লাইনের একটা
বললেন আর কি, যে উৎসাহমূলক কথা বললেন, বা ব্যাংকিং জবে কিভাবে প্রস্তুতি নিবে, কেমিস্ট্রি কিভাবে প্রস্তুতি নিবে, এটা 2-3 লাইনের একটা স্ট্রেস দিলে কি হচ্ছে, সবার প্রতি সবার একটা ইন্টারাকশনটাও বাড়ছে। আর প্লাস হচ্ছে যে আমাদের জুনিয়ররা যারা আছে তারাও একটা উৎসাহ পাচ্ছে যে হ্যাঁ আমি এটা করতে পারি, যেহেতু আমার একটা সিনিয়র বড় ভাই এটা করে এস্টাবলিশ হচ্ছে বা সে এটাতে ভালো আছে। তো এই রিকোয়েস্টটা থাকবে, আছে। এটা আপনারা যদি কন্টিনিউ করেন তাহলে এটা আমাদের জন্য বিশাল একটা অ্যাসেটই হবে অবশ্যই। কারণ আমাদের গ্রুপটা এখন হয়তো একটা কমিউনিকেশন, তখন ওই গ্রুপটা আমাদের অ্যাসেট হয়ে দাঁড়াবে, কারণ এখানে ইনফরমেশন পাচ্ছি, ইনফরমেশন শেয়ার করতে পারছি, আমরা দিচ্ছি নিচ্ছি। আর যারা মানে শাকিল ভাইরা যারা কেমিস্ট সেক্টরে আছে, মানে ইন্ডাস্ট্রি বলেন বা প্রাইভেট সেক্টরে, ওনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকে এরকম, মঞ্জুল ভাই চলে গেছেন, ওনাকে আমি থ্যাঙ্কস দিতাম। উনি ওনার মাধ্যমে আমাদের ডিপার্টমেন্টের বেশ জব হয়েছে, মানে 25-30 জনের মতো। মানে আমাকে বলতেন উনি যে ওনার ইন্ডাস্ট্রিতে যখন লোক নিবে উনি সিভি চাইতে আমার কাছে, আমার বলতো যে জুনিয়র কেউ আছে কিনা, আমি ওনার কাছে পাঠাইতাম, স্টুডেন্টরা দিত। এই কিছুদিন আগে উনি 6 জনের জব হয়েছে, মানে মাস 2 হবে, করোনার ভিতরে। মার্চ ভাইয়া, মার্চে মার্চে তো সেক্ষেত্রে হচ্ছে যে ওনার এই যে আন্তরিকতা, এবং আমাদের আরো বেশ কয়েকজন আছে, রেদওয়ান ফারুক ভাই আছে, এরকম অনেকে আছে, আবুল খায়ের আছে কয়েকজন। ওনারা হচ্ছে কি, আমি রিকোয়েস্ট করি এই জন্য যে আমাদের যে জুনিয়ররা আছে ওরা, আপনার হচ্ছে যে আপনি প্রতিষ্ঠানে একটা ভ্যাকেন্সি হলো, আপনি জাস্ট ইনফরমেশনটা আমাদের গ্রুপে শেয়ার করলেন, আমাদের স্টুডেন্টরা জাস্ট ওদেরকে যাচাই করার সুযোগটা দেন। আমরা রিকোয়েস্ট করি না যে আপনি জবটা কনফার্ম করেন, আপনি জাস্ট ওদেরকে একটা জব, তাদেরকে যাচাই করার সুযোগটা করে দিলে কি হচ্ছে, সে নিজেকে জানলো আর কি যে আমি কতটুকু প্রস্তুত জব সেক্টরের জন্য। তো সেই ক্ষেত্রে সে তারও আরো একটু প্রস্তুতি নেওয়ার ব্যাপার থাকে, সে নিজেকে আরো একটু এস্টাবলিশ করার ব্যাপার স্যাপার থাকে। এই রিকোয়েস্টটা থাকবে। আর রেফারেন্স যেহেতু আমাদের প্রাইভেট সেক্টর একটা ইম্পর্টেন্স, সেক্ষেত্রে আমাদের ধরেন শাকিল ভাইয়ের প্রতিষ্ঠানে যখন আমাদের রসায়ন বিভাগের একটা স্টুডেন্ট যাবে, শাকিল ভাই অবশ্যই চাইবে যে রসায়ন বিভাগের ওই স্টুডেন্টটা, নোয়াখালী কলেজের স্টুডেন্টটা অগ্রাধিকার পাক, সেই সুযোগটা অবশ্যই উনি করে দিবেন। এই রিকোয়েস্টটা আমাদের সবসময় থাকে, এবং কি ওনারা এটা চায়, হয়তো বা আমাদের হয়তো ওভাবে কমিউনিকেশনের অভাবে হয়তো গ্যাপটা হচ্ছে। তো এই আড্ডার মাধ্যমে আশা করব যে মানে কমিউনিকেশনটা এইভাবে বিল্ড আপ হবে, এবং কি আমাদের ইন্টারাকশনটাও বাড়বে। যেহেতু ধরেন হচ্ছে আমাদের মধ্যে একটা গ্যাপ অবশ্যই হয়েছে, যে আমরা হয়তো দেখা গেছে সিনিয়র বেসের সাথে তো জুনিয়র বেস কি সেভাবে আমরা জানি না, চিনি না। দেখা গেছে আমি হয়তো আপনাদের কয়েকজনের সাথে আমার একটা কমিউনিকেশন আছে, কিন্তু এর মাঝে কিন্তু একটা গ্যাপ আছে হয়তোবা। তা আমরা চাচ্ছি আর কি যে গ্যাপটাও কমে যাক, সবার সাথে সবার একটা ইন্টারাকশন হোক, কমিউনিকেশন বিল্ড হোক, রসায়ন বিভাগ একটা যেহেতু পরিবার আছে, এই পরিবারটা একটা এস্টাবলিশ পর্যায়ে যাক, এবং কি সবার সাথে সবার ইন্টারাকশনটা মানে খুব ভালোভাবে হলে কি হচ্ছে, আমাদের যে কোনো প্রবলেম হলো বা কারো কোনো প্রয়োজন হলো কিন্তু আমরা এইভাবে কিন্তু সবার সম্মিলিতভাবে একটা প্রসেসে যাইতে পারবো। সেই জন্যই কিন্তু আমাদের এই লাইভ আড্ডা গুলা। আর আপনাদের কাছে স্পেশাল থাকে এই জন্য, আপনারা প্রতিদিন যারা আসতেছেন সবাই আসলে কিন্তু সময় দিচ্ছেন। 1-1.5 ঘন্টা সময় আসলে সবার জন্য ইম্পর্টেন্ট, আর প্রফেশনাল লাইফে সেটা আরো বেশি ইম্পর্টেন্ট। সেই জন্য আবারও সবার প্রতি স্পেশাল থ্যাঙ্কস। আমাদের হয়তো আরো একটা পর্ব মেবি বাকি আছে, ওটা মুকুল কন্টিনিউ করবে, এরপরে আমি আর একটু কথা বলবো লাস্ট শেষের দিকে। ধন্যবাদ ভাই। ধন্যবাদ যেমন রায়ন ভাইকে। ভাই যে কথাটা বলছেন আমি এখানে একটু এটা আমার আসলে অভিজ্ঞতা যে আমাদের মঞ্জুর ভাই যদি থাকতো ভালো হতো। আমি ওনার কোম্পানিতে একটা পরীক্ষা দিয়েছিলাম এই মার্চে, যেটাতে গত পর্বে 6 জন নিয়োগ দিয়েছিল। আমাদের কেমিস্ট্রি আমাদের ডিপার্টমেন্টের সম্ভবত আমরা 4 জনেই কিন্তু এখানে চান্স পেয়েছিলাম। তো আসলে একটা জিনিস ভালো লাগছিল যে ওইখানে আমি একটা পরীক্ষা জাস্ট নিজেকে জাজমেন্ট করার জন্য গিয়েছিলাম। ওইখানে আমি সম্মানিতভাবে আমরা 2 জনে প্রথম হয়েছিলাম। তো সেখানে আমার কিছু সূক্ষ্ম জিনিস ভুল হয়েছিল। এই মঞ্জুর ভাইয়া পরীক্ষা শেষে আমাদের ভাইবা টাইবা শেষ হওয়ার পরে ভাইয়ার সবকিছু কাগজপত্র নিয়ে আবার আমাদের কাছে আসছিল। আমাদের নোয়াখালী কলেজের কেমিস্ট্রি ডিপার্টমেন্টে ছিলাম। আমাদের উনি দেখাই দিচ্ছিল যে কোন প্রশ্নে কি ভুল করছিলাম বা এটাকে আমরা কিভাবে মানে পারতাম। উনি সবগুলো বুঝে দিচ্ছিলেন আমাদেরকে আলাদা করে। এই যে একটা আন্তরিকতা বা ভাইয়াদের একটা আন্তরিকতা, এটা আসলে আমাদের খুব অনুপ্রাণিত করে যে আমরা পরবর্তী যদি কোনো চাকরি দিয়ে বেলা যাই এই জিনিসগুলো খুব আমাদের খুব কাজ করবে। তো শাকিল ভাই আছেন, শাকিল ভাই থেকে জানতে চাইবো ভাইয়া সেক্টর থেকে যদি এরকম আমাদের কোনো সুযোগ থাকে আমাদের করে দেওয়ার জন্য, এবং আজকের প্রোগ্রামে ওনার একটা অনুভূতিটাও জানতে চাইবো একই সাথে। শাকিল ভাই। আচ্ছা, ধন্যবাদ মাজাহার আবারও। যে আসলে মানে আমি যে সেক্টরটা এখন আছি এটা হচ্ছে জ্বালানি মন্ত্রণালয়ের অধীনে। আমরা জ্বালানি মন্ত্রণালয়ের অধীনে, আমাদের সার্কুলার খুবই কম হয়, খুবই কম হয়। অর্থাৎ আমরা পদ্মা মেঘ আসলে মূলত জ্বালানি মন্ত্রণালয়ের অধীনেই। তো যখন সার্কুলার গুলা হয়
তখন আসলে চেষ্টা করবো ইনশাল্লাহ এগুলাতে, যে আমাদের এই যে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের পেজগুলোতে শেয়ার করার জন্য। আর যতটুকু পরামর্শ দেওয়া যায় যে বা কিভাবে করতে হবে বা প্রিপারেশন গুলা কি, ওগুলো ইনশাল্লাহ যখন অনেকে আসলে ফোন করে, এলাকার ছোট ভাই বা কলেজের ছোট ভাই ওরকম যাদের সাথে যোগাযোগ আছে তারা ফোন করে, তাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করি। আর যখন আসলে বিএসআরএম এ ছিলাম তখন অনেকেরই, অর্থাৎ আমাদের ব্যাচমেট অনেকেরই সিভি ড্রপ করছি বা চেষ্টা করছি যে আসুক স্টিল লাইনে। আসলে সুযোগ থাকলে করার ইচ্ছা আছে, এটা হচ্ছে কথা। আর আজকের অনুষ্ঠানে যে ব্যাপারটা আসলেই খুবই সুন্দর বা প্রশংসার দাবিদার, যে আসলে উদ্যোগ নেওয়ার মতো লোক থাকে। কেমিস্ট্রি ডিপার্টমেন্টে তো অনেকেই আমরা ছিলাম বা অনেকেই আছে, কিন্তু আসলে উদ্যোগ নেওয়ার জন্য সাহস এবং মনোবল থাকা লাগে। যা তোমরা করছো মানে আসলেই অসাধারণ। এক কথায় এটা আসলে ধন্যবাদ দেওয়া, কথা বলবো না, ধন্যবাদ দিলে আসলে ছোট করাই হবে। আমি শুভেচ্ছা জানাবো যে সামনে এরকম আরো সুন্দর কিছু আমরা পাবো। ধন্যবাদ। ধন্যবাদ শাকিল ভাইকে, আপনাকেও ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামে থাকার জন্য। এই পর্যায়ে হচ্ছে আমরা শঙ্কর ভাই থেকে ভাইয়ের আজকের প্রোগ্রামে একটা অনুভূতি জানতে চাইবো। শঙ্কর ভাই একটু যদি সংক্ষেপে আপনার অনুভূতিটা জানাতেন। হ্যাঁ, আসলে ওই রায়হান, ইমন রায়হানের সাথে আমার বেশ কয়েকদিন থেকে কথা হচ্ছিল এ ব্যাপারে। এটা মানে আসলেই খুবই ভালো উদ্যোগ। এই যে আগের সেশন, পরের সেশন, সিনিয়র জুনিয়রদেরকে একই প্ল্যাটফর্মে মানে এনে বিভিন্ন বিষয় আলোচনা করা। আর সর্বোপরি সবচেয়ে মানে ভালো একটা ব্যাপার হয়েছে কি, এখানে ওই একটা পর্ব রাখছিল যে ডিপার্টমেন্টের মজার কিছু স্মৃতি। ওই স্মৃতিগুলো আজকে রোমন্থন করতে যাই কিন্তু আমি অনেক কিছু মনে পড়ছে আজকে, যেটা এতদিন আসলে কাজের চাপে বা ক্যারিয়ারের ফাঁকে ওগুলা মাথায় আসতোই না। আর স্পেশালি থ্যাঙ্কস দিতে চাই আমি ইমন রায়হানকে। আর মুকুলের সাথে আসলে আমার অনেক বেশি পরিচয় নাই, হয়তো এই আড্ডার পরিপ্রেক্ষিতে হয়তো ওকে দেখা আর কি। মানে রায়হানের সাথে কথা হয়েছে, তো স্পেশালি থ্যাঙ্কস তোমাদেরকে যে সবাইকে একটা প্ল্যাটফর্মে আনার জন্য। আর যারা মানে অনার্স শেষ করতেছে বা চাকরির লাইনে যাবে, ওদের মানে ওদের জ্ঞাতার্থে কিছু না কিছু লিখবো, গ্রুপে লিখবো। আর লেখার আসলে অনেক কিছুই আছে, কারণ নিজে যখন আমি মানে চাকরি প্রিপারেশনে গেছিলাম তখন বুঝছিলাম যে ইন্সপাইরেশন বা যারা আগে গেছে এই লাইনে তাদের থেকে শোনাটা আসলে অনেক দরকার। নিজে আসলে অনেক ভাবুচ্ছিলাম তখন। আর এখন ওই ক্যারিয়ারের আসলে চাপে হয়তো লেখার মন মানসিকতা থাকলেও সময় হয়ে ওঠে না। তো আশা করি আমি গ্রুপে রেগুলার থাকবো। আর তোমাদের এই উদ্যোগের জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ভবিষ্যতে দেখা হবে ভাই। ধন্যবাদ শঙ্কর ভাইকেও। এবার সর্বশেষ সুবল ভাই থেকে ভাইয়ের একটা অনুভূতি জানতে চাইবো সংক্ষেপে। আসলে ধন্যবাদ মাদার মুকুল, এবং ইমন রায়হান এবং মুকুল দুজনকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই এমন একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। আসলে আমরা আমাদের অনেক সিনিয়রকে চিনি না, বিশেষ করে আমাদের হয়তো আমরা আমাদের ইমিডিয়েট আগের ব্যাচ যারা আছে তাদেরকে চিনি, বিশেষ করে এই যে রাকিব ভাই, মহসিন ভাই, এদেরকে। কিন্তু আমাদের পরের ব্যাচ এবং এর আগে যারা সিনিয়র ছিল তাদের কাউকে চিনি না। কিন্তু এই একটা প্রোগ্রামের মাধ্যমে সবাইকে চিনতে পারলাম, সবার সাথে পরিচয় হলো, বেশ ভালো লাগলো। আরেকটা জিনিস হচ্ছে যে কেরিয়ারের ব্যাপারে, অন্তত যারা ব্যাংকে আসতে চায় তাদের জন্য আমার সবসময় বলা, যে কোনো দরকারে যে কোনো পরামর্শে যোগাযোগ করতে পারো, উইদাউট কোনো হেজিটেশন করার দরকার নাই। আশা করি যতটুকু পারি সাহায্য করবো। ধন্যবাদ। ধন্যবাদ সুবল ভাইকে, অনেক ধন্যবাদ। সর্বশেষ আমরা ইমন রায়হানের মাধ্যমে আজকের এই ভার্চুয়াল আড্ডায় কোনো যদি ঘোষণা থাকে নতুন করে উনি একটু জানাবেন সংক্ষেপে। রায়হান ভাই। আমি হচ্ছে ওনাদেরকে আসলে হচ্ছে যে আবারও থ্যাঙ্কস সময় দেওয়ার জন্য। আমি একটু কথা বলবো, সেটা হচ্ছে এরকম। ধরেন আমার সাথে আমি এটা বলছি গতকালকেও মনে হয়, যে আমার সাথে আসলে সবার সাথে তো ইন্টারাকশন নাই। হয়তো আমার সাথে অ্যাড আছে গ্রুপ রোশন ব্যাগের, আমাদের গ্রুপে প্রায় 2000 মেম্বার, প্রায় মানে মেবি 1969 প্লাস এদিক সেদিক মানে প্রায় 2000 আর কি। তো সবার সাথে তো আমার অ্যাড নাই। ম্যাক্সিমাম সর্বোচ্চ গেলে 1000 সাথে আমার হয়তো অ্যাড আছে বা কমিউনিকেশন হচ্ছে বা এতটুক। তো আমাদের 2000 সাথে কমিউনিকেশন করার ক্ষেত্রে আপনাদের একটু দায়িত্ব তো এরকম যে ধরেন হচ্ছে যে
সুবল ভাইদের বেচের সবার সাথে তো আমার যোগাযোগ নাই, সেক্ষেত্রে আপনারা যদি এই জিনিসটা পৌঁছায় দেন, ওনাদের সাথে জানাই দেন আমাদের একটা গ্রুপে একটা লাইভ আড্ডা হচ্ছে, আমাদের সবাইকে লাইভে আনার চেষ্টা করতে হয়। তো আমি সবার সাথে কমিউনিকেশন করার সুযোগ পাচ্ছি না, বা আমার সাথে অ্যাড নাই, চিনিও না হয়তো বা। তো আপনারা যদি একটু জানাই দেন বা আমাদের সাথে জাস্ট একটু কমিউনিকেশন করলে হচ্ছে কি আমরাও ওনাদেরকে লাইভে নিয়ে আসার চেষ্টা করতেছি। আমরাও চাই আর কি যে এটা কন্টিনিউ হোক। একই রকম শাকিল ভাইদের বেচের অনেকের সাথে আমার পরিচয়, ওনাদের বেচের প্রায় 25 জনের মতো মোটামুটি লাইভে আসবে। মোটামুটি ওনাদের একটা লিস্ট করা হয়েছে। সুফল ভাইদের বেচেরও অনেকে, এবং কি মহসিন ভাই বলেন, এরকম আছে। এখন হয়তো কি শাকিল ভাইদের ইমিডিয়েট সিনিয়র বেসের সাথে না, ওনাদের একটা কমিউনিকেশন আছে। আমরা জি আমরা ভাই বলেন। মহসিন ভাইদের ব্যাচ না, আমরা হচ্ছে মহসিন ভাইদের পরের ব্যাচ। আমি আর শঙ্কর সেম ব্যাচের। আমি আমি জানি তো, শঙ্কর, মানে জাবেদ, শাহাদাত। না ভাই, আমি ওটা জানি, আমি বলছি আর কি যে মহসিন ভাইদের বেচেরও বেশি আপনাদের বেচেরও কমিউনিকেশন হয়েছে আর কি। আহ, আহ, আপনাদের বেচেরও তো ইমন ভাই আসছে, তারপরে যে জাভেদ ভাইদের ওনারা আসবে, ওনারা মেবি হচ্ছে যে 9 তারিখ, মেবি 9 তারিখ কি 10 তারিখ, ওনারা 5 জন একসাথে আসবে। তো আমরা চেষ্টা করতেছি যে সব বেচ থেকে আনার জন্য আর কি, মানে হয়তো আর কি আমার যারা সময় দিতে পারতেছে বা আমি হয়তো যোগাযোগ করতে পারতেছি সেই হিসেবে। এখন অনেকে আছে যোগাযোগ করা যাচ্ছে না, সেই হিসেবে পারতেছি না। সেক্ষেত্রে আপনারা যদি একটু দায়িত্ব নিয়ে সবাইকে জানাই দেন বা একটু বলেন আর কি, যে একদিন সময় দেওয়ার জন্য আমাদেরকে, সেক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হবে। আর আমরা হচ্ছে যে আগামী 12 তারিখ পর্যন্ত আমাদের শিডিউল টানা কন্টিনিউ শিডিউল করা আছে, এবং কি ঈদ উপলক্ষে আমরা 8 দিনের একটা প্রোগ্রাম সেট করতেছি। ওই সময় একটু মজার পর্বও থাকবে, মানে সাংস্কৃতিক পর্ব। আর আমাদের 6 তারিখে সালাউদ্দিন স্যার এবং আমাদের ফখরুল ইসলাম স্যার দুইজনে অ্যাড হবে। আফজাল স্যার মেবি ঈদের পরে সময় দিবে, মাহবুব স্যারও সময় দিবে, উনি একটু ব্যস্ত আছে। তা আমাদের যতজন স্যার এই পর্যন্ত ডিপার্টমেন্টে ছিল, আসছে, সবাইকে আনার চেষ্টা করতেছি, কথা হচ্ছে আমার সাথে। হয়তো ওনাদের ব্যস্ততা তো আসে সবার, আসলে দিন শেষে সময়টাই হচ্ছে ইম্পর্টেন্ট, সময় যেদিন করবে আমরা সেদিন নিয়ে আসবো। তো সেক্ষেত্রে আপনারা যদি একটু জানাই দেন। আর আমরা হচ্ছে যে বেসিক্যালি একটা কোরবানি ঈদের সময় একটা হয়তো প্রোগ্রাম করার প্ল্যান করতেছি আর কি, সবাই সিনিয়র জুনিয়র মিলে, যদি দেশের পরিস্থিতি অনুকূলে থাকে, স্বাভাবিক থাকে, সেক্ষেত্রে আপনাদের অবশ্যই আন্তরিকতা এবং কি অংশগ্রহণ তো অবশ্যই থাকতে হবে, তাহলে যে জিনিসটা হয়তো আমাদের সাকসেসফুল হবে। আহ, এই হচ্ছে কথা। আমাদের আসলে অনেক সময় হয়ে গেছে, দেখা গেছে আপনাদেরও ব্যস্ততা আছে। আবারও কৃতজ্ঞতা সময় দেওয়ার জন্য। আমরা চাইবো আর কি আপনারা লাইভে আরো আসেন। ঠিক আছে, যখনই যদি সুযোগ সুযোগ করতে পারেন জাস্ট একটু জানাবেন, তাহলে আমরা ওই হিসাবে একটা সময় আমরা আবার বের করে নিব। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আর যদি কারো কোনো কিছু বলা থাকে তাহলে বলতে পারেন। জি, আমাদের ভাইয়ারা কি আর কিছু বলার আছে কিনা রায়হান ভাইয়ের কথা প্রসঙ্গে? ঠিক আছে, ধন্যবাদ রায়হান, চেষ্টা করব সর্বাত্মক সহযোগিতা করার জন্য। ঠিক আছে, ধন্যবাদ ভাই। জি, শঙ্কর ভাই কিছু বলবেন আর? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি নেক্সট আরেকদিন আসবো, সবার সাথে আসলে এভাবে ইন্টারেকশন হইতে ভালোই লাগে। আমি জানাবো, হ্যাঁ, আমার আরেকদিন সুযোগ করে দিও। ঠিক আছে ভাইয়া। আচ্ছা আচ্ছা, আচ্ছা, ওকে। শঙ্কর ভাই। আচ্ছা ঠিক আছে, শুভরাত্রি সবাইকে। আর আমিও চেষ্টা করবো আরেকদিন আসার জন্য লাইভে। আচ্ছা, আমাদের ওদেরকে সবার জন্য শুভকামনা রইল। গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য এবং ওনাদের থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা এবং সাপোর্ট পাবো সবসময়, এই আশাবাদ ব্যক্ত করি। আজকের প্রোগ্রামটি আমরা শেষ করছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।